প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম রবিউল বিন আব্দুর রব। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিসাবো ইউনিয়নের কুশদী গ্রামে। এই ঘটনাটি ওনার মায়ের সাথে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনা। সাল 1993। তখন ওনার মায়ের বয়স হবে 11-12 বছর। সেই সময় গ্রামটি কিন্তু এখনকার তুলনায় অনেকটাই ফাঁকা ছিল, বাড়িঘর কম, চারদিকে জঙ্গল আর নির্জনতা। এমনকি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনিও যখন ছোটবেলায় গ্রামে গিয়েছেন তখনও ঘরবাড়ির সংখ্যা খুবই কম ছিল। আব্দুর রব ভাই উনি ছোটবেলাতে গ্রামের বাড়িতে যখন গিয়েছেন তখন দেখেছেন একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব অনেক বেশি। তাহলে বুঝতেই পারা যায় যে ওনার মায়ের শৈশবের সময় আরো বেশি নির্জন আর জঙ্গলে ঘেরা ছিল আশেপাশের এলাকা। তার মায়ের পরিবার ছিল একান্নবর্তী। ওনার মায়ের ভাই বোন, দাদা, চাচারা সবাই একসাথে একই রান্নায় খেতেন, একসাথে থাকতেন। পারিবারিক বন্ধন ছিল অসাধারণ, যা আজকের দিনে দুর্লভ। এখন তো প্রত্যেকটা পরিবার সেপারেট হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে যাচ্ছে। একান্নবর্তী পরিবার তো দেখা যায় না। এখন একান্নবর্তী পরিবার পাওয়াই দুর্লভ। সময়ের স্রোতে অনেক কিছুই বদলে গেছে। ঘটনাটি ঘটেছিল এক দুপুরবেলা। ওনার মা তখন বাড়ির উঠোনে বসে হাঁড়ি পাতিল নিয়ে খেলছিলেন। হঠাৎ করে ওনার মা বাড়ির পাশের জঙ্গলের দিক থেকে একটি ছাগলের তীব্র চিৎকারের শব্দ শুনতে পান। চিন্তিত হয়ে দ্রুত সেখানে ছুটে যান। গিয়ে দেখতে পান যে পাশের বাড়ির এক প্রতিবেশী মহিলার ছাগল তার গলায়, অর্থাৎ ছাগলের গলায় দড়ি এমন ভাবে আটকে গেছে যে ছটফট করছে, গলায় ফাঁস লেগে গেছে, এই জন্যই চিৎকার করছে। আব্দুর রব ভাইয়ের মা তৎক্ষণাৎ সেই দড়ির প্যাচ খুলে দেন যাতে করে ছাগলটি রক্ষা পায়। যেখানে ছাগলটি বাঁধা ছিল তার পাশে একটা গাব গাছ ছিল। তো ওনার মা ছোট মানুষ, না বুঝে হয়তো ওখানে কোনো কিছু নোংরা করে ফেলেছেন। আর ঠিক তখনই যেখানটায় ছাগলটি বাঁধা ছিল তার পাশের সেই গাব গাছ থেকে বিড়ালের কান্নার মতো অদ্ভুত একটি শব্দ ভেসে আসে। ওনার মা তখন থমকে যান। এমন জায়গায় গাছে বিড়াল আসবে কোত্থেকে? কৌতূহলবশত ওনার মা আরেকটু সামনে এগিয়ে গাছের একদম নিচে চলে যান। তখন সেই কান্নার শব্দ আরো তীব্র হয়ে ওঠে। একেবারে ভীতিকর এক আকুতি যেন ওই কান্নার মধ্যে ছিল। মাঝে মধ্যে বিড়াল কষ্ট পেলে যেভাবে ডাকে ঠিক সেরকমটা। মা তখন ভয় পেয়ে দৌড়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে নানিকে সব খুলে বলেন, কি দেখেছেন, কি শুনেছেন আর কিভাবে ভয় পেয়েছেন। নানি তাকে অভয় দিয়ে বলেন, চল তো তোর সাথে একবার যাই, গিয়ে দেখে আসি। মা আর নানি একসাথে সেখানে গিয়ে কিছুই দেখতে পান না। আশেপাশে কোনো বিড়ালও নেই, কোনো শব্দও নেই। নানি তখন বলেন, হয়তো ভুল শুনেছিস মা, গাছের উপরে এখানে বিড়াল আসবে কোত্থেকে। মাও ভাবলেন হয়তো বা নিজেরই ভুল ছিল। এরপর দীর্ঘ 2 বছর পেরিয়ে যায়, সবকিছু স্বাভাবিক, আর কোনো অস্বাভাবিকতাও ছিল না। গ্রামে বিশেষ করে ওই সময়, ওই 1992-93 সালের কথা বলছি, ওনাদের ওই গ্রামে কিন্তু মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত। ওনার মায়ের বিয়ের প্রস্তাব আসে পাশের গ্রাম থেকে, সেখানেই তার বিয়ে সম্পন্ন হয়। মায়ের বিয়ে হওয়ার পর প্রথম সপ্তাহটা বেশ ভালোভাবেই কেটেছিল। কারো কল্পনাতেই ছিল না ঠিক কয়েক সপ্তাহ পরেই কি ভয়ঙ্কর বিষয় হতে যাচ্ছে। বিয়ের 15 থেকে 20 দিন পর হঠাৎ একদিন ওনার মায়ের ভয়ঙ্কর ভাবে খিঁচুনি শুরু হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওনার মা মাটিতে লুটিয়ে পড়েন। আর তারপর সবাই দেখে কেউ যেন তাকে উপরের দিকে তুলছে আর মাটিতে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ শূন্যে তুলে নিয়ে ছেড়ে দিচ্ছে। উনি তো এলোমেলো কথা বলছেন। আশেপাশে সবাই তো হতভম্ব হয়ে পড়ে, আরে হচ্ছেটা কি? তখন ওই সময় লোকজন বলা বলি শুরু করছে, মানে ওই বাড়ির লোকজন আর কি, আব্দুর রব ভাইয়ের মায়ের শ্বশুর বাড়ির লোকজন বলছে যে দেখে শুনে তো ভালো মেয়েকে বিয়ে করে আনা হইলো, এখন একই শুরু হইলো, এই জিনে ধরা ভূতে ধরা মেয়েরা আমাদের উপর গোসাই দিছে। সাথে সাথে খবর পাঠানো হয় মায়ের বাড়িতে।
যেহেতু পাশাপাশি গ্রাম। মায়ের বড় জ্যাঠা গিয়ে শ্বশুরবাড়ি থেকে আব্দুর রব ভাইয়ের মাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর কিছুদিন সবকিছু ঠিকঠাক থাকতো, কিন্তু হঠাৎ করে একদিন আবার সেই খিচুড়ি শুরু হয়ে যায়। তখনকার খিচুড়ি এমন ভয়ানক ছিল যে কেউ তাকে ধরে রাখতে পারতো না। খিচুড়ির সময় আব্দুর রব ভাইয়ের মায়ের শরীর আকাশে শূন্যে উঠে যেত, 4, 5 এমনকি 7 ফুট উঁচুতেও নাকি উঠে যেত, তারপর মাটিতে আছড়ে পড়তো। হয়তো অনেকেই নাকি এটা বিশ্বাস করতে চাইবেন না, এমনটাই বলেছেন আব্দুর রব ভাই, কিন্তু এমনটাই হয়েছিল ওনার মায়ের সাথে। এত উপর থেকে বারবার পড়ে গেলে কিন্তু মানুষের শরীর থেতলে যাওয়ার কথা, কিন্তু এমনটা আল্লাহর রহমতে হয়নি। কেননা যখনই উপরে উঠে যেত তখনই ওনার আম্মুর বাবা চাচারা মিলে ধরে ফেলতেন, যাতে ওনারা সরাসরি হাত দিয়ে ধরতে পারেন, সরাসরি মাটিতে যেন না পড়ে যান। যদিও কেউ তখনও বুঝতে পারছেন না যে কেন এমনটা হচ্ছে। আব্দুর রব ভাইয়ের আম্মু উনি নিজে একটা অদ্ভুত ব্যাপার অনুভব করতেন। যখন খিচুড়ি হতো তখন তার চোখে সরিষার মতো সাদা সাদা ঝাপসা কিছু দেখা যেত। তিনি দেখতে পেতেন গাছের উপর দিয়ে কয়েকটি বিড়াল এদিক ওদিক দৌড়াচ্ছে, যেন এক গাছ থেকে আরেক গাছে লাফাচ্ছে। প্রায় দিন যখন এমনটা চলছিল, এই অবস্থায় পাশের বাড়ির এক প্রতিবেশী একদিন পরামর্শ দিলেন, 2 গ্রাম দূরের চৌকার চালা নামক আর একটা জায়গা আছে, একটা গ্রাম আছে, সেখানে একজন প্রখ্যাত কবিরাজ রয়েছে। সেই কবিরাজের কাছে যেতে। কবিরাজের নাম ছিল হচ্ছে হর্য। এই হর্য কবিরাজ, উনি এখন বেঁচে নাই। মুরব্বীদের মধ্যে হয়তো ওনাকে অনেকেই চিনে থাকবেন, যারা ওই এলাকায় মুরব্বী আছেন আর কি। কবিরাজ যথেষ্ট অভিজ্ঞ ছিলেন, তাকে বাড়িতে ডেকে আনা হয়। তিনি প্রথমে বাড়ির চারপাশ ঘুরে দেখেন, এরপর আব্দুর রব ভাইয়ের মাকেও ভালো করে লক্ষ্য করেন। এরপর উনি বললেন যে কিছু তো একটা হয়েছেই, বিষয়টা বুঝতে হবে আরো ভালো করে। তারপর বাড়ির উঠোনে ওনার মাকে বসিয়ে ওনার মায়ের উপর রিচুয়াল শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ওনার মায়ের ভেতর থেকে এক অচেনা কণ্ঠ বের হয়ে আসে। শুধু একটা কণ্ঠ না, মনে হচ্ছে একসাথে অনেকগুলো কণ্ঠ কথা বলছে। কবিরাজ জিজ্ঞেস করলেন, এই কে রে তোরা? প্রথমে এরা চুপ করেছিল, কিন্তু কবিরাজ যখন ভয় দেখিয়ে হুমকি দিলেন তখন একসময় এগুলো কথা বলতে শুরু করলো। বলতে থাকলো যে এই মেয়েটা একদিন ছাগলের দড়ি খুলতে গিয়েছে, আমরা যেই গাব গাছে থাকি সেই গাব গাছের ওই দিকটাতে আসছে। আমরা তখন ওই গাছে অবস্থান করছিলাম। মেয়েটার খোলা লম্বা চুল দেখে আমাদের পছন্দ হয়। আমরা কিন্তু তখন ওকে কিছুই করিনি, এমনি দেখছিলাম। এরপর সে গাছের নিচে নোংরা করেছে, এতে আমরা খুব অপমানিত হয়েছি, তাই এর উপর আসর করছি। কবিরাজ তখন জানতে চাইলেন, তোরা কতজন? তখন ওরা বলল, আমরা 7 জন। আমরা সবাই মহিলা, আমরা 6 জন চারাল শ্রেণীর, আর আমাদের মধ্যে একজন আছে যে মুসলিম, আর মুসলিম মহিলা জিনের নাম হলো হাজেরা। এ ভালো জিন, কিন্তু আমরা 6 জন কিন্তু এর মতো ভালো না, এরকমটা বলে। তবে ওই সময় নাকি ওই হাজেরা জিনটা কবিরাজের সামনে কোনো কথা বলেনি। বাকি 6টা জিন তাদের নাম বলেছিল, তবে নানির সেই জিনগুলোর নাম মনে নাই আর কি, এমনটাই জানিয়েছেন। কবিরাজ তখন বললেন যে মেয়েটা তো না বুঝে ভুল করেছে, তোরা ক্ষমা করে চলে যা। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। কিন্তু জিনেরা তখনও রেগেছিল এবং বলল যে ও আমাদের অপমান করেছে, আমরা তাকে ছাড়বো না। এই পর্যায়ে কবিরাজ কিছুক্ষণ কিছু একটা ভাবলেন, এরপর হুঁশিয়ারি দিলেন, এই ধরনের রুকিয়া উনি এর আগেও করেছেন, আর এর পরিণতি জিনেদের ক্ষেত্রে কি হয় সেটা কিন্তু জিনেরা জানে। তখন ওই কবিরাজ বললেন যে তোরা কিন্তু আমাকে চিনিস, যদি না চিনে থাকিস এখনই এর শরীর থেকে কেউ একজন বের হয়ে গিয়ে আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আয়। এক্ষুনি যদি একে ছেড়ে না যাস, তোদের সবাইকে এখনই আমি বন্দি করে ফেলবো, এরপর তোদের সবাইকে মেরে ফেলবো। এই কথা শোনার পর এতক্ষণ ধরে নির্ভীকভাবে কথা বলা জিনগুলো হঠাৎ ভয় পেয়ে যায়। তারা অনুরোধ করে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আর কখনো এই মেয়ের কাছে আসবো না। কবিরাজ তখন বলেন, ঠিক আছে যা, এক্ষুনি যা। এরপর মুহূর্তেই আব্দুর রব ভাইয়ের মায়ের শরীর শান্ত হয়ে আসে। কবিরাজ বললেন যে আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে। এরপর তিনি এই আব্দুর রব ভাইয়ের মাকে একটা তাবিজ দিয়ে যান, আর পরিবার থেকে উনাকে কিছু হাদিয়া দেওয়া হয়, উনি সেটা নিয়ে চলে যান। সবকিছু দেখে পরিবার কিছুটা স্বস্তি পেল। পরবর্তী 1 মাসের কিছুই হয়নি, সবকিছু অনেকটা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আব্দুর রব ভাইয়ের মায়ের যে শ্বশুর বাড়ি,
সেখান থেকে এই কয়দিনের মধ্যে কেউ কখনোই খোঁজ নেয়নি মেয়েটা কি বেঁচে আছে কিনা, মারা গেল কিনা, সুস্থ হলো না কি অবস্থা। এটা কেউ জানতেও চায়নি, কেউ দেখতেও আসেনি। ঘটনাটা শুরু হয়েছিল তাদের বাড়ি থেকে, অথচ তারা সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাসখানেকের মধ্যেই আব্দুর রব ভাইয়ের মায়ের নামে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। কোনো কিছু আগাম না জানিয়ে হঠাৎ করে ওনার মায়ের আগের শ্বশুরবাড়ি থেকে ডিভোর্স লেটার পাঠানো হয়। এটা আব্দুর রব ভাইয়ের নানা বাড়ির সবাইকে প্রচন্ডভাবে হতবাক করে, কষ্ট দেয়, মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। এমন একটা অমানবিক সিদ্ধান্ত, যেখানে মেয়েটি এমন একটা ভয়ানক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, অথচ ওদের কোনো খোঁজ নেই, কোনো সহানুভূতি নেই, উল্টো ডিভোর্স লেটার। কবিরাজ চলে যাওয়ার পর প্রথম মাসটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। এক রাত্রে আব্দুর রব ভাইয়ের মা, নানি আর ওনার ছোট খালার নাম হচ্ছে নার্গিস, যিনি ওনার মায়ের থেকে 2 বছরের ছোট, একসঙ্গে বিছানায় ঘুমাচ্ছিলেন। রাতের বেলা কোন একটা সময় হঠাৎ করে নানির কাছে মনে হলো যে পাশে কারো উপস্থিতি রয়েছে। তিনি অন্ধকারে চোখ মেলে কিছু দেখতে না পেয়ে সাহস করে হাত বাড়ান যে ওখানে কি দেখি তো। তার হাত গিয়ে স্পর্শ করে একটা তুলে পশমে ভর্তি লম্বাটে আকৃতির কোনো কিছুর উপরে যেন বড় আকারের একটা বিড়াল পাশে শুয়ে আছে। বড় বিড়াল বলতে বিড়ালের আকৃতি থেকে কিছুটা বড়, বিষয়টা এরকম না, একটা বিড়াল যদি শুয়ে থাকে এবং সেটা যদি মানুষের সমান হয়ে যায়, ওই রকম আকৃতির একটা বিড়াল। ভয়ে নানির শরীর তো অবশ হয়ে যাচ্ছে, না উঠতে পারছেন না কাউকে ডাকতে পারছেন। কিছুক্ষণের মধ্যে সেই জিনিসটা ধীরে ধীরে বিছানা থেকে উঠে বাইরে চলে যায়। তখনই নানি একটু হুঁশ ফিরে পান এবং মেয়েদেরকে ডেকে তোলেন, কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এ আমি কি দেখলাম রে, জীবনে তো কখনো এরকম হয় নাই আমার সাথে। সেই রাতে আর কিছু না ঘটলেও কয়েকদিন পর সকালবেলায় রান্না শেষে নানি সবার জন্য ভাত সাজাতে গিয়ে দেখেন পাতিলে কোনো ভাতই নেই। নানি অবাক হয়ে দেখেন সব ভাত তরকারি আব্দুর রব ভাইয়ের মা একাই খেয়ে ফেলেছেন। এই অস্বাভাবিক দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। তারপর তারা ধরে নেন যে হয়তো অনেক ক্ষুধা লেগেছে তাই এমনটা করেছে। কিন্তু গ্রামের বাড়িতে একান্নবর্তী পরিবারে বিশাল বড় কিন্তু পাতিল থাকে, অনেকের রান্না হয়। যেখানে 20-25 জনের রান্না হয়, একজন মানুষ এতগুলো মানুষের খাবার খেয়ে ফেলবে, এটা কি আসলে মেনে নেওয়া যায়? বা এমন ক্ষুধা কি কারো লাগে? অস্বাভাবিক ব্যাপার না হলে তো এরকমটা হওয়ার কথা না। এরপরের ঘটনা কিন্তু আরো বেশি গা শিউরে ওঠার মতো। কয়েকদিন পর আবার একদিন সকালে রান্না করার পর নানি কোনো এক কাজে বাইরে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন একটি কালো কুকুর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। মুখে কিছু খাবারের মতো লেগে আছে, সেজন্য কিছু খেয়ে বের হয়ে যাচ্ছে। নানির সন্দেহ হলো এই কুকুরই কি রান্না করা ভাত খেয়ে ফেলেছে। তার সন্দেহ সত্যি হয়, রান্নাঘরে গিয়ে দেখেন সব ভাত শেষ। রাগে নানি তখন কুকুরটিকে গালিগালাজ করতে থাকেন। আব্দুর রব ভাইয়ের মা সে সময় ঘরে বসেছিলেন, ঠিক তখনই হঠাৎ করে ওনার মায়ের আচরণ সম্পূর্ণ পাল্টে যায়। তার চোখ লাল হয়ে ওঠে, শরীর রাগে উত্তপ্ত হয়ে ওঠে, আর উনি বলতে শুরু করেন, এই তুই গালাগালি করিস কেন? কাকে গালাগালি করিস? তুই কি দেখিস নাই আমরা তোদের বাড়ি থেকে এই মাত্র ভাত খেয়ে চলে গেছি? তুই কি আমাদের সাধারণ কুকুর ভাবছিস? আমরা কিন্তু তারাই যারা তোর মেয়ের সঙ্গে থাকি, আমাদের কোনো গালাগালি করবি না, খবরদার। এই কথা শোনার পর নানি তো একেবারে স্তব্ধ হয়ে যান। একটা ভয়ঙ্কর আতঙ্কে ওনার শরীর জমে আসে। তিনি ভাবতে লাগলেন, এই জিনগুলো এখনো আছে? আমরা তো ভেবেছিলাম কবিরাজের রুকিয়ার পর ওরা চলে গেছে। নানি তখন খেয়াল করলেন কবিরাজের দেয়া তাবিজটাও আব্দুর রব ভাইয়ের মায়ের গলায় নাই। দ্রুত গিয়ে ভালোভাবে খুঁজে দেখেন যে সত্যি এই জিনিসটা নাই, বাড়ির আশেপাশে কোথাও নাই। ঘর বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেও সেটা আর পাওয়া যায় না। ঠিক তখনই ওনার মায়ের ভেতর থেকে সেই কণ্ঠগুলো আবার ভেসে আসে, তোর মেয়ের এই তাবিজটা হারাই নাই রে, এই তাবিজ আমরাই নিয়ে গেছি। তোরা ভেবেছিস এই কবিরাজ আমাদের তাড়াতে পারবে? আমরা সেই ধরনের জিন না, আমরা তোর মেয়েকে সহজে ছেড়ে যাব না। আমরা ওকে মেরে তারপর তোর ছোট মেয়ের উপরে যাব, তারপর তোর ছোট মেয়েকেও মেরে এই বাড়ি ছাড়বো। এই দুইজনকে শেষ না করে এই বাড়ি ছাড়বো না। এই কথা শোনার পর নানি তো মারাত্মক ভয় পেয়েছেন এবং পুরোপুরি মানসিকভাবে ভেঙেও পড়েন, যেন তার বুকের ভেতর থেকে প্রাণ সরে গিয়েছে। তিনি চিৎকার করে বাড়ির বাকি সবাইকে ডাকতে থাকেন। বাড়ির সবাই ছুটে এসে ঠিক একই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। কেউ কিছু বলতে পারে না, শুধু এক বোবা আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার চোখে মুখে। এরপর থেকে আব্দুর রব ভাইয়ের মায়ের কাছ থেকে
ওনার খালাকে কিছুটা দূরে দূরে রাখার চেষ্টা করেন ওনারা, যেন জিনগুলো খালার কোনো ক্ষতি করতে না পারে। এখন কি করবে, কোথায় যাবে, কেউ কিছু বুঝে উঠতে পারে না। এত বড় কবিরাজ দেখানোর পরে যদি এমন হয়, তাহলে আর আশা ভরসার জায়গাটা কোথায় থাকে? আব্দুর রব ভাইয়ের মা ছিলেন নানি বাড়ির সবচেয়ে আদরের সন্তান। তার এই অবস্থা দেখে সবাই নিঃশব্দে কান্না করে। সবাই ভাবছিল, আল্লাহ তুমি ছাড়া এই মেয়েকে আর কে রক্ষা করবে, তুমি একটা উপায় বাতলাও। এভাবে দিন কেটে যাচ্ছিল, দিন রাত কেটে যাচ্ছে। এক একটা রাত যেন এক একটা যুদ্ধ। পরিবার সবাই ভয়ে থাকতো। সবচেয়ে ভয়ঙ্কর সময়টা ছিল যখন আব্দুর রব ভাইয়ের মা হঠাৎ শূন্যে ভেসে উঠতেন। সবাই দেখতো ওনার মা অদ্ভুতভাবে উপরের দিকে উঠছেন, অথচ কেউ কিছুই করতে পারছে না। সেই দৃশ্য দেখে পুরো বাড়ি নিঃশব্দ আতঙ্কে জমে যেত। ওনার মায়ের শরীর ধীরে ধীরে আকাশের দিকে উঠত, আবার আছাড় দিয়ে নিচে ফেলে দিত। এমন দৃশ্য দিনের পর দিন দেখতে হচ্ছে, অথচ কিছুই করার নেই, শুধুই অপেক্ষা করে থাকা। যখন তিনি আছড়ে পড়বেন, তখন নিচে দাঁড়িয়ে তাকে ধরে ফেলার চেষ্টা ছাড়া আর কোনো চেষ্টাই কি তারা করতে পারবেন না? দিন যাচ্ছে, ওনার মা অসুস্থ হয়ে যাচ্ছিলেন। ঠিক এমনই এক রাত্রে ওনার মা এবং খালা একসাথে ঘুমাচ্ছিলেন, তখন আবারও ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। যেভাবে আগে নানির পাশে এক অদ্ভুত লোমশ তুলতুলে এক বিড়াল শুয়েছিল, এইবার সেই অভিজ্ঞতা হলো খালার। ঘুমের মধ্যে খালা হঠাৎ অনুভব করলেন তার পাশেই কিছু একটা শুয়ে আছে। অন্ধকারে স্পষ্ট কিছু দেখা না গেলেও ছোঁয়া থেকে বুঝতে পারলেন সেটা একটা বিশাল আকৃতির বিড়ালের মতো কিছু, প্রায় মানুষের সমান লম্বা এবং তুলতুলে। এই অনুভবেই তিনি চিৎকার করে উঠলেন। চিৎকার শুনে সবাই ঘুম থেকে জেগে উঠলেন, দৌড়ে এসে ঘরে হাজির হলেন। ঠিক তখনই আব্দুর রব ভাইয়ের মায়ের ছোট চাচি এক আশ্চর্য জিনিস লক্ষ্য করলেন। তাদের ঘরটা ছিল মাটির তৈরি, ঘরের ভেতরে মাচা ছিল, সেখানে মাঝে মাঝে জিনিসপত্র রাখা হতো। হঠাৎ করে তিনি দেখলেন ওই মাচার উপর কিছু একটা ধপাস করে এসে পড়েছে, আর সঙ্গে সঙ্গেই সেখানে উঠলো এক ঘূর্ণিঝড়ের মতো আওয়াজ, বাতাসের গুঞ্জন, যেন কোনো শক্তিশালী কোনো কিছু আবির্ভাব হয়েছে সেখানে। ভয়ে তিনি সোজা ঘর থেকে বের হয়ে যান। সবকিছু মিলিয়ে বাড়িতে একটা অস্থির অজানা আতঙ্ক সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছিল। দিন যত যাচ্ছিল ভয় তত গভীর হচ্ছিল। এক কথায় তখন পুরো পরিবার ছিল সতর্ক, কারণ তারা জানতো যে কোনো মুহূর্তে আব্দুর রব ভাইয়ের মা আবার ভেসে উঠতে পারেন শূন্যে। তখন সবাই নিচে গিয়ে দাঁড়িয়ে পড়তো যেন তাকে আছাড় খেতে না হয়। শেষমেশ আর কোনো উপায় না দেখে নানি আব্দুর রব ভাইয়ের মাকে নিয়ে তার বাবার বাড়িতে চলে গেলেন। ভাবলেন সেখানে নতুন পরিবেশ, আত্মীয়দের সহায়তায় কিছু হয়তোবা করা গেলেও যেতে পারে আল্লাহর ইচ্ছায়। কোনো ভালো হুজুর বা কবিরাজ পাওয়া হয়তোবা যেতে পারে। তিনি হয়তো এই চাড়াল জিনগুলো থেকে মেয়েটাকে মুক্ত করতে পারবেন। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার যে আব্দুর রব ভাইয়ের মা ছিলেন তাদের পরিবার এবং মায়ের নানা বাড়িতেও প্রথম নাতনি, সেই কারণে সবাই তাকে ভীষণভাবে আদর করতেন, ভালোবাসতেন। ওনার মা যখন তার নানির বাড়িতে গিয়েছেন, তার নানির যে বাড়িটা সেটা হচ্ছে গাজীপুর জেলার ঘাগুটিয়া ইউনিয়নের শালদই গ্রামে, তখন সেখানে থাকা মামা খালারা তাকে দেখে যেন আকাশ থেকে পড়েন। যাকে কিছুদিন আগে হাসি খুশি সুস্থ দেখতে পেয়েছিলেন, আজ তার রূপ রীতিমতো ভৌতিক। ওনার মা একেবারে রোগা, হ্যাংলা, মাংসহীন চেহারা, চোখে মুখে শুধু এক রাশ আতঙ্ক। যার হাত থেকে বিয়ের মেহেদিও শুকায় নাই, তার আগেই ডিভোর্সের লেটার তাকে দেখতে হয়েছে। এরপর তো এই সমস্ত ঘটনা। নানি তখন পুরো ঘটনা খুলে বলেন। মায়ের মামারা এরপর একজন ভালো হুজুর খোঁজার চেষ্টা করতে থাকেন। এদিকে এলাকার লোকদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে অমুকের মেয়েকে জিনে ধরেছে। তা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। কৌতূহলী মানুষেরা ভিড় করতে লাগলো, যেন তারা নাটক দেখতে এসেছে। এর মধ্যে পাশের বাড়ির একটা দুষ্টু মহিলা, যিনি সন্দেহ করতেন যে হিন্দু জিন বলে কিছু আছে নাকি, এটা পরীক্ষা করার জন্য তিনি একটা ভয়ঙ্কর কাজ করে বসলেন। তিনি একটি গরুর হাড় সংগ্রহ করে সেটি নিয়ে সরাসরি আব্দুর রব ভাইয়ের মায়ের কাছে এসে হাজির হলেন। তখন ওনার মা বাড়ির বারান্দায় এক কোনায় বসেছিলেন। মহিলাটা পেছন থেকে চুপি চুপি এসে ওই গরুর হাড়টি ওনার মায়ের গায়ে স্পর্শ করান, আর তখনই শুরু হয় ভয়াবহ খিচুড়ি এবং আছাড় মারা। ওভাবে শূন্যে উঠে যাচ্ছিলেন আর আছাড় মেরে ফেলে দিচ্ছিল। তার ভেতরে থাকা লুকিয়ে থাকা শক্তিগুলো মনে হচ্ছে যে ক্ষিপ্র গতিতে তারা তাদের শক্তিমত্তা প্রদর্শন করছে। ওনার মা যখন শূন্যে ভেসে উঠছে আবার পড়ে যাচ্ছে, এটা অনেকেই দেখেছে। ওইখানে এক পর্যায়ে ওনার মায়ের ঘাড় পিঠের দিকে ঘুরে যেতে যাচ্ছে, মানে মনে হচ্ছে মাথাটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে।
তাকে মেরে ফেলবে। ওই সময় ওনার মা বারবার বলতে থাকেন যে আজ তোকে মেরেই ফেলবো, অর্থাৎ ওর ভেতরে থাকা জিনগুলোই কথা বলছে আজ তোকে মেরেই ফেলবো। ঠিক সেই সময় মায়ের মামা কোথা থেকে ছুটে এসে মায়ের নিচে হাত রেখে তাকে ধরেন যেন উনি মাটিতে পড়ে না যান। কেউ বুঝতে পারছিল যে আসলে এখন কি করা উচিত। এই ঘটনা যখন চলছিল সেই মুহূর্তে এলাকার একজন ব্যক্তি বললেন যে আরে এই গ্রামে তো আব্দুল সাত্তার নামে এক ভালো কবিরাজ আছেন, তাকে ডেকে আনো না কেন। মায়ের মামা তখন তাই করলেন। মায়ের মামা তখন বললেন আরে হ্যাঁ তাই তো, ওনার কথা তো মাথায় আসে নাই, যদিও আব্দুল সাত্তার এখন জীবিত নাই আর কি। তো ওনার মা তখন কিছুটা স্বাভাবিক হয়েছে। তো মামা দেরি না করে ছুটে যান আব্দুল সাত্তার কবিরাজকে আনতে। চারপাশের মানুষ তখন মায়ের নানি বাড়িতে জড়ো হয়েছে, যেন একটা নাটক সিনেমা দেখছে আর কি। একজনের কষ্ট হচ্ছে আর এরা মজা তামাশা যাত্রাপালা দেখার জন্য আসছে। মা তখন বারান্দায় বসা, আশেপাশে এত ভিড়, তবুও আব্দুর রব ভাইয়ের মা দেখতে পাচ্ছেন বিড়ালের মতো ছায়াগুলো এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। 1 ঘন্টার মধ্যে আব্দুল সাত্তার কবিরাজ এসে পৌঁছান। তিনি প্রথমে আব্দুর রব ভাইয়ের মাকে খুব ভালোভাবে দেখেন, তারপর ঝাড়ফুঁক শুরু করেন। একসময় জিনদেরকে হাজির করে তিনি জিজ্ঞেস করলেন, তোদেরকে আগেও এক কবিরাজ তাড়িয়েছিল, তোরা বলেছিলি যে চলে যাবি, আবার কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? তার উত্তর দিল, আরে আমরা কি এত সহজে চলে যাব? আমরা তাকে মেরে তার শরীর থেকে আবার এর বোনকে ধরবো, তার আগে তো আমরা কোথাও যাব না। এই কথা শোনার পর নানি পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। একজন মাকে কখনোই তার সন্তানদের এমন পরিণতি শুনতে পারেন যে এরকম পরিণতি হবে? কবিরাজ এবার কড়া সুরে বললেন, যদি তোরা না যাস তাহলে আমার ব্যবস্থা আমি করতেছি, তারা বল যাবি? কিছুক্ষণ চুপ থেকে ওরা বলল, ঠিক আছে এবার আমরা সত্যি চলে যাব। সেই মুহূর্তে কবিরাজ তাদের ঝাড়ফুঁকের মাধ্যমে ওনার মায়ের শরীর থেকে তাড়িয়ে দেন আর 2টা তাবিজ দিয়েছিলেন। উনি বলেছেন যে আশা করি এবার আর আসবে না। আব্দুল সাত্তার কবিরাজ মোটামুটি ভালোই ছিলেন, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে উনি পারেননি। কেন যে পারেননি সেটা এখনো আসলে বোধগম্য হয় না। এরপর ওনার মা সপ্তাহখানেক নানা বাড়িতে ছিলেন, মোটামুটি ভালোই ছিলেন। এরপর ফিরে এলেন নিজের বাড়িতে। কিছুদিন যেতে না যেতেই আবার সেই পুরনো ছায়া ফিরে এলো। তবে আগের মতো প্রতিদিন না, প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহে একবার আসর করত। হঠাৎ একদিন আবারও সেই একই ঘটনা, ওই যে শূন্যে ভেসে ওঠা, পড়ে যাওয়া। আর ঠিক তখনই সেই ভালো যেই জিনটা হাজেরা জিন সে হাজির হয়। সে কিন্তু হাজির সহজে হতে পারতো না, 6 জনের উৎপাতের কারণে। সেই হাজেরা জিনটা হাজির হয়ে বলে, আমি একা আর পারছি না রে ওদের আটকাতে, তবে আমি একটা উপায় বলে দিচ্ছি, তোমরা মেয়েটাকে দূরে কোথাও পাঠাই দাও, তাহলে হয়তো ওরা সহজে মেয়েটার কাছে পৌঁছাতে পারবে না। এই কথা শোনার পর নানা অনেক ভেবে চিনতে আব্দুর রব ভাইয়ের মাকে ঢাকার তেজগাঁয়ে এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেন। ওখানেই থাকাকালীন একদিন এই আব্দুর রব ভাইয়ের বাবা আব্দুর রব ভাইয়ের মাকে প্রথম দেখেন। দেখার পর উনি বলেন যে কি ব্যাপার, তাকে দেখে এরকম বিষণ্ণ মনে হচ্ছে কেন। তার বিষয়ে খোঁজ খবর নেন এবং সবকিছু জানেন। সবকিছু জানার পর সবকিছু জেনে শুনেই আব্দুর রব ভাইয়ের বাবা আব্দুর রব ভাইয়ের মাকে বিয়ের প্রস্তাব পাঠান পারিবারিকভাবে। ওনার বাবা সবকিছু জেনেছিলেন যে ওনার মায়ের জীবনে কি দুর্বিষহ ঘটনা ঘটে চলছে। তো অনেকেই বলেছিল যে তুমি এরকম একটা মেয়েকে বিয়ে করতেছো, পরবর্তীতে কি হবে বুঝতে পারতেছো? তখন নাকি উনি খুব সাহসিকতার সাথে এবং আল্লাহর উপর ভরসা করে বলেছিলেন যে আমি এই মেয়ের পক্ষে ওই দুষ্টুদের সাথে ফাইট করব, আল্লাহর উপর ভরসা করে আমি ফাইট করব যতটুকু আমি করতে পারি। মেয়েটাকে তো এইভাবে রেখে দেওয়া যায় না, ওর একজন সঙ্গী দরকার, তা না হলে তো ওর সার্বক্ষণিক চিকিৎসা রুকিয়া এই জিনিসগুলা বাধাগ্রস্ত হবে। আমি যদি ক্ষতিগ্রস্ত হই আমি মেনে নিলাম, আমি বিয়েতে রাজি, আপনারা আয়োজন করেন। বিয়ে হয়ে গেল। এই বিয়েরও নাকি অনেক একটা লম্বা ঘটনা আছে, লম্বা ঘটনাটা লেখেন নাই। তো বিয়ের পর কিছুদিন আল্লাহর রহমতে ভালোই যাচ্ছিল। একদিন রাত্রে আব্দুর রব ভাইয়ের বাবা বাসায় ফিরে এসে দেখেন আগের মতো সেই ভয়াবহ অবস্থা। আব্দুর রব ভাইয়ের মা শূন্য উঠে যাচ্ছে, বারবার আছাড় খাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল এখানে, সেটা হচ্ছে খাট আর দেয়ালের মাঝখানে সামান্য ফাঁকা ছিল, সেখানে দিয়ে মানে একটা মানুষের হাতও নাকি প্রবেশ করতে পারে না। সেই ফাঁকা দিয়ে আব্দুর রব ভাইয়ের মায়ের মাথা ঠেলে ঢোকানোর চেষ্টা করছিল জিনগুলো। মনে হচ্ছিল যে আর অল্প কিছুক্ষণ দেরি হলে বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। আসলে আল্লাহ যদি কারো হায়াত লিখে রাখেন, কেউ কি মারতে পারে?
পারে না। ঠিক ওই মুহূর্তে আব্দুর রব ভাইয়ের বাবা বাড়িতে ফেরত আসেন, দ্রুত খাট সরিয়ে ওনার মাকে সেখান থেকে উদ্ধার করেন। ঘটনার যখন এগুলা ঘটছে তখন ওনার বাবা ভালো কবিরাজের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। একের পর এক অনেক কবিরাজকে দেখানো হয়, অনেক তাবিজ পরা দেওয়া হয়, ফলাফল একই। ওনার মায়ের শরীর থেকে সেই জিনদের প্রভাব একেবারে শেষ হচ্ছিল না। অদ্ভুত ঘটনাগুলো তখনও চলতেই থাকতো। ওনার মা কখনো অজানা কিছুর প্রভাবে খিঁচুনি দিয়ে উঠতেন, কখনো মাঝরাতে ছায়াময় বিড়ালদের দৌড়ঝাঁপ দেখতে পেতেন। তবে আশ্চর্যের বিষয় ছিল, মা তখন আর ওভাবে ভয় পেতেন না। বারবার একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে যেতে এসব বিষয়ের সাথে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে আল্লাহর রহমতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। পরিবারের সবাই এক পর্যায়ে বুঝে নিয়েছিল হয়তো এই সমস্যা কোনোদিন পুরোপুরি যাবে না। ওনার মা বলতেন, জীবনে ওনার শরীরে প্রায় 250 মতো তাবিজ উনি ঝুলিয়েছেন, মানে এট এ টাইম উনি প্রায় 250 তাবিজ শরীরে ঝুলিয়েছেন, কিন্তু কোনোটাই কিছুই হয় নাই। যা তাই। আসলে আল্লাহর ইচ্ছা যে কি এটা বোঝা বড় দায়, আমরা বুঝতে পারি না। যখন আব্দুর রব ভাইয়ের মা দেখলেন কোনো কিছুতেই কিছু হয় না, এই অবস্থা থেকে উনি মুক্তি লাভ করতে পারছেন না, নিয়মিত নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন যে আল্লাহ আমাকে এই অভিশপ্ত কষ্ট থেকে মুক্তি দিন, আপনি ছাড়া আমার কোনো সহায় নাই, আপনি যদি আমাকে সাহায্য না করেন পৃথিবীর কেউ আমাকে সাহায্য করতে পারবে না, অনেকের কাছেই সাহায্য চেয়েছি কেউ সাহায্য করতে পারেনি, আপনি একমাত্র আমার ভরসা, আপনি আমাকে সাহায্য করুন। এইভাবে প্রতি রাত্রে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন, এইভাবে দোয়া করতেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন। আব্দুর রব ভাই তো জন্মগ্রহণ করেছেন, তারপরও সমস্যা ছিল। 2004 সালে আব্দুর রব ভাইয়ের ছোট ভাই জন্মগ্রহণ করেছেন। এরপর থেকে আব্দুর রব ভাইয়ের মা লক্ষ্য করতেন ওনার শরীরের ভিতরকার যেই একটা সমস্যা ছিল এই জিনদের উপস্থিতির কারণে, এটা ধীরে ধীরে কমে যাচ্ছে, থেমে যাচ্ছে। জিনদের এই আসর, তারপরে শূন্যে তুলে ফেলা, আছাড় দেয়া, খিঁচুনি, ভয়াবহ চিৎকার সবকিছু আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে মাঝে মাঝে তখনও সেই বিড়ালগুলোকে উনি দেখতে পেতেন, তবে তারা কোন এক অজানা কারণে ওনার মায়ের কাছে আসতে পারত না। সর্বশেষ একটা ঘটনা ঘটে 2006 সালের কোন একদিন। তখন আব্দুর রব ভাইয়ের মা আব্দুর রব ভাইয়ের মায়ের নানি বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেদিন আব্দুর রব ভাইয়ের বড় মামা বাজার থেকে একটি মাছ কিনেছে, মাছটা অনেক বড় ছিল, বড় একটা মাছ কিনে ঘরে ঢুকেছেন। হঠাৎ ঘরের ভেতরে সবাই শুনতে পেলেন ধপাস করে ঘরের ছাদের উপরে কিছু একটা পড়েছে। সবাই ভীত হয়ে ছুটে বাইরে এলো। তখন দেখা গেল ঘরের ছাদে সেই বিড়ালগুলো বসে আছে। এই প্রথমবারের মতো সবাই মিলে এই বিড়ালগুলোকে দেখতে পেয়েছিলেন। আশ্চর্যজনকভাবে এই বিড়ালগুলো কাউকে আক্রমণ করেনি, শুধু অনেকক্ষণ তাকিয়েছিল ওনার মায়ের দিকে। তারপর সবার চোখের সামনে এই বিড়ালগুলো ভ্যানিশ হয়ে গিয়েছিল। এরপর ওনার মায়ের সাথে আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। তবে যেই দীর্ঘ ধকল উনি পার করেছেন, এই কারণে শারীরিকভাবে ওনার ভিতরে কিছুটা অসুস্থতা আছে, যেটা এখনো আছে, তবে সেটা ওরকম মারাত্মক কিছু না। প্রিয় লিসেনার্স, দারুণ একটা ঘটনা ছিল, খুব ভালো লেগেছে আমার কাছে। প্রেজেন্ট করি, তা আমি চলে যাব মানিকের পাঠানো ঘটনায়। 80 দশকের কথা। তখন বাংলাদেশের কোন একটা জেলার থানা পর্যায়ের পোস্ট অফিসে চাকরি করতেন একজন ভদ্রলোক, যার নাম ছিল জহুরুল। তো সেই সময় বা এখনো যারা পোস্ট অফিসে চাকরি করতেন তাদের কাজের পরিধি অনেক বেশি ছিল, কারণ অনেক কাজ করতে হতো তাদের বিভিন্ন রকমের কাজ ছিল। বিভিন্ন অফিসিয়াল ম্যাটার হ্যান্ডেল করা থেকে শুরু করে সেই তাদের এই চিঠিপত্র যা আসতো সেগুলোকে সর্ট আউট করা এবং সেগুলোকে ডিস্ট্রিবিউটের দায়িত্ব পড়তো তাদের কাছে। থানা পর্যায়ের পোস্ট অফিস তখন তো সব গ্রামে পোস্ট অফিস হয়ে ওঠে নাই, আমার মনে হয় না এখনো আছে। যাই হোক, তো সেই চিঠিগুলোকে সব সর্ট আউট করে সেগুলোকে জায়গা মতো পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের উপরে পড়তো। তো জহুরুল সাহেব অনেক পরিশ্রম করতেন, তিনি থাকতেন গ্রামে। তো সেখান থেকে প্রতিদিনই তিনি তার পোস্ট অফিসে আসতেন কাজ করতে। তার একটা বাইসাইকেল ছিল, সেটা নিজস্ব বাইসাইকেল এবং খুব শখের একটা সাইকেল, সেটাকে তিনি খুব যত্ন করে রাখতেন। সেটা নিয়ে আসতেন প্রতিদিন অফিসে এবং এসে কাজ করতেন। একদিনকার ঘটনা, তিনি এসছেন, এসে তার মতো সারাদিন কাজ করছেন এবং দুপুরে তাদের পরিদর্শনে তাদের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা আসার কথা। তো সেই কারণে তাদের ওখানে বেশ হইচই পড়ে গেছে।
দেখা গেল যে সবাই ব্যস্ত সেটা নিয়ে, এবং তাদের যে মাস্টার ছিলেন তিনি বললেন যে আপনি এই এদিকটা দেখেন, এই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে তাকে এনগেজ করে দিল। তো জহুরুল সাহেব একটু বিরক্ত, কারণ তার অনেকগুলো কাজ ছিল। তিনি মানে এই চিঠি সর্ট আউট করছেন, এগুলো নিয়ে যাবেন, এবং তিনি দেখেছেন যে এখানে তার কাছে প্রতিদিনই প্রায় প্রতিদিনই একজন ভদ্রলোক আসতো, বয়স্ক একজন ভদ্রলোক এসে বলতো যে আমার কিছু কাগজ আসার কথা, বিশেষ করে আমার পেনশনের একটা ফাইল আসার কথা, একটু দেখবেন কাইন্ডলি এটা আসছে কিনা, খোঁজ নিত আর কি লোকটা। তো জহুরুল সাহেবের একটু মায়া লাগতো, কারণ জহুরুল সাহেবের বাবাও বেশ বয়স্ক, পেনশন নিয়ে অনেক কষ্ট পাইছেন, তো তিনি এটা নিয়ে মায়া করতেন। তিনি তাকে বলতো চাচা আসলেই অবশ্যই অবশ্যই আপনারে আমি নিজ দায়িত্বে আপনার কাছে পৌঁছাই দেবো, চিন্তা করেন না। তো তিনি ওইটা নিয়ে একটু টেন্স থাকতেন, যে চোখ রাখতেন যে ওই লোকের কাগজ আসছে কিনা। এছাড়াও আরো অনেক কাগজ আছে, অনেক চিঠিপত্র আসতো। যাই হোক, জহুরুল সাহেব মোটামুটি একটু বিরক্ত, যেহেতু তার এই কাজ ছেড়ে উঠতে হয়েছে। তো তারপরও তাকে তাদের এই যেহেতু তার যিনি বস বলে গেছেন সেটাতে ইনভলভ হয়ে যেতে হয় কাজকর্ম। তো দেখা গেল যে তাদের সেই পরিদর্শন শেষ হলো, এবং সেই যে উচ্চ পর্যায়ের যিনি ছিলেন তিনি আসছেন, এসে ভিজিট করে এক সময় চলে গেলেন। তখন দুপুর গড়ায় গেছে, মানে লাঞ্চ টাইম শেষ। তো এই সময় যে দুই একজন মানুষ যারা ছিল কাজ করে খেতে বসছে, তো জহুরুল সাহেবও খেতে বসলেন। খাওয়া দাওয়া শেষ করে দেখলেন যে বেশ মানে বেলা হয়ে গেছে। তো তিনি ভাবছেন যে আমি কি চিঠিগুলো নিয়ে বসবো নাকি কালকে আবার শুরু করব কাজ। তো তারপরও তিনি যেহেতু খুব কর্মঠ মানুষ, তিনি কাজ ফেলে রাখতেন না। তিনি তার হাতটা ধুয়ে তিনি চলে গেলেন তার কাজে দেখতে। তিনি চিন্তা করলেন যে জরুরি কি কি চিঠি আছে, এগুলো নিয়ে তিনি মাথা ঘামাবেন। তো এগুলো সর্ট করতে করতে তিনি হঠাৎ করেই পেলেন যে ওই যে মনোলের একটা মোটা ফাইল, এবং সেই যেখান থেকে আসছে তিনি বুঝলেন যে এটা ওই কোনো একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের চিঠি। তো বুঝলেন যে এটা হয়তো কারো ইম্পর্টেন্ট। তিনি ওই ভদ্রলোকের নাম মিলাইলেন যিনি খুঁজেন, প্রায় প্রতিদিনই এসে খুঁজতেন। কয়েকদিন ধরে আবার সেই ভদ্রলোক আসতেছেন না। জহুরুল সাহেব শেষবার তাকে বলছিলেন, মানে শেষ যেবার আসছে, যে চাচা আপনি চিন্তা করেন না, আমি দায়িত্ব না, আমি আপনাকে পৌঁছায় দিব। তো তিনি তাড়াতাড়ি ওনার নাম বের করলেন, খুঁজে দেখলেন যে হ্যাঁ এটা তো তারই চিঠি, এটা এসে বসে আছে। তিনি মানে খুব তাগিদ ফিল করলেন, তাড়াতাড়ি চিঠিটাকে গোছাইলেন, চিন্তা করলেন যে এটা তো আজকেই দিতে হবে, কোনো উপায় নেই। কারণ তাকেই কিন্তু এগুলো বিলি করতে হইতো, কারণ ওখানে কিন্তু আলাদা আলাদা ওরকম ডিপার্টমেন্ট নাই। তো তিনি চিন্তা করলেন যে এটা যেহেতু আমি নিব, আরো দেখি ওখানে আশেপাশে আর কি আছে। তো খুঁজে 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 তখন মানে এক পর্যায়ে তাকে বসেই যেতে হলো আসলে মানে কাজে, কারণ চিঠি তো আর এইভাবে পাওয়া যায় না। এই খুঁজে খুঁজে দেখলেন যে ওই সেই গ্রাম বা আশেপাশের গ্রামে কি কি চিঠি আছে। আর তখন কিন্তু অনেক চিঠিতেই যোগাযোগ হতো, কারণ তখন কিন্তু অন্যরকম যোগাযোগের ব্যবস্থা খুব কম। এই টেলিফোনে কল করলে বুক করে কল করতে হতো, আর এছাড়া এখনকার মতো তো সিস্টেম ছিলই না। যাই হোক, তিনি বেশ কিছু চিঠি পেয়ে গেলেন, মানে তার সেই চিঠি মানে গোছাতে করতে বেশ কিছু চিঠি পেলেন। তো চিন্তা করলেন যে এগুলো দিব। অলরেডি তখন তিনি তাকায় দেখতেছেন বিকাল গড়ায়, সন্ধ্যা হয়ে গেছে। তিনি চিন্তা করলেন যে তার বাসা যেই অঞ্চলে, বিশেষ করে এই যে চিঠিটা যিনি নিয়ে যাবেন তিনি, ওই যে বৃদ্ধ মানুষের চিঠি, সেটার থেকে তার বাসা পুরোই উল্টা দিকে, এবং ওই জায়গাটা অনেক দূরে, মানে ওটা ভালো দূরে যেখানে ওই চিঠিটা। তো তার খুব মায়া লাগলো, তার বাবার কথা মনে পড়লো। তিনি চিন্তা না, আমি চিঠি নিয়ে যাই, এবং আশেপাশের চিঠিগুলো তিনি নিলেন, বললেন যে যাই এগুলো সব দিয়ে তারপর যাই, হোক আজকে রাত হোক। এরকম চিন্তা করতে করতে তিনি বেরোলেন। তো অফিস থেকে যখন বেরোয় যাচ্ছেন তখন কিন্তু অলরেডি বিকাল একদম গড়ায় গেছে, মানে বোঝা যাচ্ছে যে সূর্য একদম মানে হেলে গেছে, সন্ধ্যা। তিনি তার সাইকেলটা নিয়ে খুললেন, সাইকেলের তালা খুলে সাইকেল ঠেলে বের করলেন। বের করে যখন বাজারের পাশ থেকে আসতেছেন তখন অলরেডি দেখলেন যে আজান দিয়ে দিচ্ছে। তো এবং আজান শেষ হয়েছে, এবং তিনি সাইকেল প্যাডেল মেরে মেরে যাচ্ছেন। তাদের ওখানকার বাজার পার হয়ে যখন নাকি রাস্তায় উঠলেন, গ্রামে যাওয়ার যে সোজা রাস্তা একটা, সেই রাস্তাটা একটা মাটির রাস্তা আর কি, মানে রাস্তাটা কিন্তু তখনও পুরো পাকা হয় নাই, মানে মাটি ফেলে তারপর ইট বিছানো হয়েছে, এবং তার উপরে আবার মাটি ধুলা এগুলো পড়ে আছে, এবং রাস্তার দুই পাশে ঢাল, এবং দুই ঢাল দিয়ে নেমে গেলে দূরে বিশাল বিস্তৃত ফসলের মাঠ, এবং একদম ফাঁকা। তো এইখান থেকে তিনি সাইকেল চালাতে বেশ পছন্দ করেন, যদিও খুব প্লেন ভাবে সাইকেল চলেন, একটু লাফায় লাফায় চলে, কিন্তু তার কাছে বেশ মজা লাগে। তো সন্ধ্যা হয়ে গেছে, অনেকদিন পর এরকম সন্ধ্যার সময় একটা রাইড তার কাছে মজাই লাগতেছে। পার্থক্য হচ্ছে এটাই, তাকে বুঝতে পারছেন যে এই রাস্তার শেষ মাথায় গিয়ে তাকে বায়ের পরিবর্তে ডানে চলে যেতে হবে, কারণ এই যে চিঠি পৌঁছাতে গেলে ডান দিকে যেতে হয়, আর বাঁদিকে গেলে তার বাসা। তো তিনি এরকম খুব মানে প্যাডেল মারছেন, যদিও বেশ একটু মানে যেহেতু বেলা হয়ে গেছে তিনি বুঝতে পারছেন না কয়টায় তিনি বাসায় পৌঁছাবেন, তার আন্দাজই নেই। কিন্তু বেশ মজা লাগতেছে, অনেকদিন পর একটা অ্যাডভেঞ্চার লাগতেছে আর কি, যে এরকম রাতে যাচ্ছেন চিঠি বিলি করতে।
তো প্যাডেল মারতে মারতে এক সময় সেই রাস্তার মানে একদম প্রান্তের শেষ মাথায় চলে আসেন। এখানে রাস্তাটা ইংরেজি টি অক্ষরের মতো হয়ে গেছে, মানে এখানে যে তার রাস্তাটা মিলছে এবং দুই পাশে ডানে বামে দুইটা রাস্তা চলে গেছে, ওই পারে আবার ঢাল, সেখানে আবার খোলা প্রান্তর। আর দূরে দেখা যাচ্ছে তখন শীত আসি আসি করতেছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে তার। তো তিনি তো ফুলাতা শার্ট পরা ছিলেন, সেটা পরেই রওনা দিছেন। তো তারপরে একটু কেঁপে কেঁপে উঠতেছেন। তো এই শেষ মাথায় এসে একবার বাসার দিকে তাকাইলেন, বাসার রাস্তার দিকে। মনটা একটু মানে কামড় দিয়ে উঠলো, কারণ বাসার রাস্তার দিকে দিন শেষে তাকালে মনে ওদিকেই যাই। কিন্তু কিছু করার নাই, তাকে যেতে হবে ডান দিকে, তাকে চিঠিগুলো বিলি করতে হবে, নিয়ে যেহেতু বের হয়েছেন আজকে। তো যাই হোক, তিনি ডান দিকে টার্ন নিয়ে চলা শুরু করলেন এবং চলছেন। এখানে মাঝে মাঝে আসা হয় তার, এদিক দিয়ে সোজা গিয়ে তিনি মানে ডান দিকে আরেকটা গ্রাম আছে, ওখানে অনেক চিঠি আসে, কারণ সেই গ্রামের অনেক মানুষ বিদেশে থাকে, বিদেশ থেকে চিঠি লেখে, শহর থেকেও আসে, ঢাকা থেকেও আসে। তো যাই হোক, ওদিকে যাওয়া হয়। বাট এই যে তিনি যেই ঠিকানায় যাবেন, মানে যে যার অফিসিয়াল চিঠি আসছে বৃদ্ধর, সেই জায়গায় কিন্তু খুব বেশি চিঠি আসে না ওই গ্রামটা। এটা একটা ব্যাপার, ওখানে খুব বেশি চিঠি আসে না, এবং এই কারণে কিন্তু বৃদ্ধ আরো খবর নিতে আসতেন যে চিঠি খুব একটা আসে না, কি ব্যাপার। আর ওইখানে যাওয়ার সময় রাস্তাটা একটু অন্যরকম, মানে এইখান থেকে সোজা গিয়ে একটা নেমে যেতে হয়, যে ঢালটা বাদিকেই ঢাল দিয়ে নেমে যেতে হয়। নেমে গেলে ক্ষেতের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা ঘুরে গিয়ে মিশছে আর একটা পুরোনো রাস্তার সাথে। যে পুরোনো রাস্তাটা বাঁকা ভাবে চলে গেছে, ওই জায়গাটা কিন্তু অনেক পুরনো, এবং ওই গ্রামটার যে রাস্তা বা সাইডের অংশটা এটা অনেক পুরনো। সেখানে এক সময় ওই যে নীল চাষ হইতো, এবং সেখানকার কুঠি আছে, সেখানে পুরনো কুঠি আছে, এবং তার পাশ দিয়ে ছাড়াই গেলে অনেক দূরে একটা জমিদার বাড়িও আছে পুরনো, এবং এই রাস্তাটাই দুইটার পাশ দিয়ে গেছে, এবং সেখানে একটা বিশাল কবরস্থান আছে, বেশ বড় কবরস্থান। এই কবরস্থানের কিন্তু একটা ব্যাপার, ওইখানে দুই সম্প্রদায়ের কবর আছে। ওখানে খ্রিস্টান সম্প্রদায়ের কবর আছে একটা অংশে, আর এই পাশে মুসলমানদের কবরস্থান। তো দুইটা মানে কিন্তু মাঝখান দিয়ে মানে কোনো নাই, মানে পার্টিশন নাই, মানে বোঝা যায় যে এখান থেকে শেষ। আর বড় বড় গাছ, সেই সময় পুরোনো আমলে লাগানো বড় বড় গাছ, এই গাছগুলো বেশ অন্যরকম। তো এই জায়গাটা দিয়ে মানুষজন চলাফেরা করতে ভয় পায়। জহুরুল সাহেব জানেন যে এই রাস্তাটাতে মানুষ ভয় পায়, তো তার কাছে মনে হচ্ছে যে আরে আমি তো যাবো এই রাত্রেবেলা ওখান দিয়ে। এবং তখন তিনি ভাবতেছেন যে এটা কেমন একটা ব্যাপার, মানুষজন এখানে নাই, ওখানে মানুষজন মানে চলাফেরা করে না, একদম সন্ধ্যার পর চলাফেরা করেন না, তিনি ভালোই জানেন। সন্ধ্যার পর চলাফেরা করেন না, দিনের বেলা যায় মানুষজন যতটুকু যাওয়ার, কিন্তু রাস্তাটা একটু অন্যরকম, এটা তিনি জানেন। তো জহুরুল সাহেবের কাছে একটু অন্যরকম লাগতেছিল, ওইটা ভেবে যে আমার কোন দিক দিয়ে যেতে হবে একা একা। তো যাই হোক, তারপরে তিনি প্যাডেল মেরে মেরে যাচ্ছেন, ঠান্ডা ঠান্ডা বাতাস, যেহেতু একেবারে খোলা প্রান্তর, বেশ ভালো বাতাস আসতেছে ঠান্ডা। তাই তিনি ভাবতেছিলেন যে সোয়েটারটা সাথে রাখা উচিত ছিল। তার কাঁধের মধ্যে একটা ব্যাগ, এরকম চামড়ার ব্যাগ, সেটাতে তিনি চিঠিগুলো ক্যারি করেন, আর প্যাডেল মেরে মেরে যাচ্ছেন, মাঝে মাঝে গান গাচ্ছেন, মানে এটা জাস্ট নিজের একাকিত্ব কাটানোর জন্য। আবার তাকায় দেখতেছেন আকাশে সুন্দর একটা চাঁদ, বেশ সুন্দরই লাগতেছে। আর রাস্তাটা এখানে একটু ভালোই, মানে এই যে ইট পেছানো রাস্তা হলো, তার উপর দিয়ে মাটি পড়ে এমন একটা অবস্থা হয়েছে, শক্ত শক্ত হয়ে প্লেন টাইপের হয়ে গেছে। তো যাই হোক, চলতে 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 একটা সময় তিনি এসে পড়লেন, দেখলেন যে একটা সরিষা ক্ষেতের পাশ দিয়ে চলে গেছে যে চিকন রাস্তাটা, এখন তিনি ওখান থেকে নেমে যাবেন ঢাল। তো তিনি এই জায়গাতে এর আগে যখন আসছেন, এই ঢাল দিয়ে নামছেন, তখন তিনি খুব মজা করে খুব সাইকেলকে স্লাইড করে নামায় নিতেন। তো এখনো তাই করলেন অন্ধকারে, বেশ মজা পেলেন, এবং তারপরে আবার প্যাডেল মেরে চলা শুরু করলেন। যাচ্ছেন গ্রামের রাস্তা দিয়ে, এই গাছগাছালি পার হয়ে বাঁকা রাস্তা দিয়ে একদম সেই পুরনো রাস্তায় উঠলেন। এই রাস্তাটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা অনেক আগে খুব ভালো করে তৈরি করা ছিল, কালের বিবর্তনে এটা মনে হচ্ছে যে মাটির সাথে মিশে গেছে এই জায়গাটা, এবং মানে অন্যরকম। দুই পাশে বড় বড় গাছ, ডালপালাগুলো একদম বিশাল, মানে মেলছে, তার চারিদিকে শাখা মেলছে, এবং সেগুলোর যে বাঁকা বাঁকা ছোট ছোট ডাল, সেগুলোকে মনে হচ্ছে যে মানে বেশ ভয়ঙ্কর রকমের আঙ্গুল তার দিকে তাক করে আছে গাছগুলো, এরকম মনে হচ্ছে যে হাত বাড়ায় হাত তাক করে আছে, মানে ভয়ের মনে হয়। আর চাঁদের আলো পড়ে জায়গাটা কেমন যেন একটা ধূসর ভাব চলে আসছে। তো তিনি তাকাচ্ছেন, এই প্যাডেল মারতে মারতে একদম নীরব নিথর একটা পরিবেশ, শুধু ঝিঝি পোকার ডাকটা এমন ভাবে কানে এসে লাগতেছে বলার মতো না, মনে হচ্ছে খুব স্ট্রং, কানের পাশে ঝিঝি পোকা ডাকতেছে। আর পুরনো জায়গা হওয়ার কারণে একটা ঠান্ডা, মানে ঠান্ডাটা মাটির থেকে উঠতেছে, এরকম একটা অবস্থা।
যাক, জহুরুল সাহেব প্যাডেল মেরে যাচ্ছেন, তবে তার নাকে একটা জিনিস এসে বেশ বদার করছে, সেটা হচ্ছে যে তিনি বাজার থেকে বেরোনোর আগে তিনি দেখছিলেন যে বাসায় মশলা দরকার, এই কারণে তিনি কিছু আদা, রসুন, পেঁয়াজ কিনছিলেন। তো সেগুলোকে প্যাকেট করে রাখছেন তার পেছনের যে ওই ক্যারিয়ার আছে, ক্যারিয়ারের সাথে বেঁধে রাখছেন। তো এই মশলার গন্ধটা তার নাকে বেশ এসে লাগতেছে, মনে হয় পেঁয়াজ আর রসুনের গন্ধটা খুব বেশি স্ট্রং ভাবে লাগতেছে। তো যাই হোক, তিনি এরকম ব্যাটেল মেরে যাচ্ছেন। তো এক সময় শুরু হলো কবরস্থানটা শুরু হলো যে একটা বড় মোটা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি মানে একদম বাঁক নিয়ে ঢুকলেন, তখনই দেখলেন যে এই বড় বড় সারি সারি পুরনো টুমস্টোন ওখানে জেগে আছে। তো টুমস্টোন গুলোর পাশ দিয়ে তিনি যাচ্ছেন, এবং তার থেকে বেশি দূরে না, তার একটু পাশেই, মানে তিনি যাচ্ছেন যে ডান দিকে বেশ খানিকটা গিয়েই মাটি থেকে প্রায় ফুট 2 উঁচু পর্যন্ত লোহার গ্রিলের একটা ফেন্স, এবং এটা অনেক পুরনো তৈরি করা, মানে সেই আমলেই তৈরি করছে, অনেক দিন আগে পুরনো হয়ে গেছে লোহার এটা। তিনি দেখতেছেন যে অনেক দূর পর্যন্ত এটা গেছে, মানে অনেকটা দূর থেকে দেখে মনে হচ্ছে একটা রেল লাইনের মতো এরকম লাগতেছে। তো এটাই কিন্তু আসলে কবরস্থান আর রাস্তাটাকে আলাদা করছে দুইটার থেকে, কারণ কবরস্থান ঠিক রাস্তার লেভেলেই আছে, এটা কিন্তু উঁচু বা নিচু না, পাশাপাশি। এবং এই যে মোটা মোটা গাছের শেকড়গুলো চলে গেছে ওই গ্রিলের নিচ দিয়ে, তিনি দেখতেছেন তার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে। এবং তিনি জানেন যে এরপরে শুরু হবে হচ্ছে এই অংশটা পার হয়ে গেলে ওই পাশে হচ্ছে মুসলিম গ্রেভইয়ার্ড, মানে মুসলমানদের কবরস্থান, এবং সেটাও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। পার্থক্যটা হচ্ছে যে এইখানে যেমন এই যে টুমস্টোন দেওয়া, ওখানে টুমস্টোন নাই। ওখানে বোঝা যায় যে মানে কবর আছে, আবার অনেক কবর অনেক পুরনো, সেখানে অনেক জায়গায় ওই যে বাঁশের বেড়ার মতো দিয়ে রাখছে, সেগুলো পূরণ হয়ে গেছে। তো যাই হোক, তার যতটুকু মনে আছে এটা, তবে আজকের পরিবেশটা ডিফারেন্ট। তিনি যখন এখানে আসছেন এর আগে তখন ছিল দিন, আর এখন রাত, চাঁদের আলো এসে পড়ছে বিভিন্ন জায়গায়, এবং কুয়াশাটা মনে হচ্ছে জ্বলতেছে এই চাঁদের আলোতে। তিনি একবার ভাবলেন যে এরকম রাত্রে আসাটা আসলে ঠিক হয়নি, আমি কেউ নাই, মানে শুনশান। তো তিনি যাচ্ছেন, সাইকেল চালায়। তো যখন কবরস্থানে মোটামুটি মাঝ পথে চলে আসছেন, এই সময় তিনি শিয়ালের ডাক শুনলেন। মনে হলো একটার পর একটা শিয়াল ডাকা শুরু করছে, মানে শিয়াল ডাকতেই আছে একটার পর একটা। তিনি চিন্তা করলেন এটা কি প্রহর হলো শিয়াল ডাকার সময়? এই সময় তো শিয়াল এরকম ডাকে না, এখন তো মানে রাত এত গভীর হয়নি। তারপর তিনি ভাবলেন যে আসলে শিয়ালের ডাকের আবার কি টাইম, তার ইচ্ছা হয়েছে ডাকতেছে এরকম। কিন্তু তিনি অবাক হলেন যে শিয়ালের ডাকগুলো মনে হচ্ছে যে একটার পর একটা ডাকতেছে, আরো সামনে চলে যাচ্ছে তার সাথে সাথে। তিনি তো সাইকেল প্যাডেল করে যাচ্ছেন, মনে হচ্ছে অ্যালং সাইড, মানে তার পাশ দিয়ে যাচ্ছে জিনিসগুলা, তার পায়ে ডেকে ডেকে চলতেছে। এবং একবার তিনি খেয়াল করে ভয় পেয়ে গেলেন, কারণ কি তিনি তাকাইছেন ডান দিকে, তিনি তাকাইতেছেন, তার কিন্তু দুই পাশে কিন্তু গ্রেভিয়ার্ড কিন্তু এক সাইডে না, দুই পাশে রাস্তার। তাকায় দেখলেন যে তার ডান পাশ দিয়ে এই অন্ধকারের মধ্যে, কুয়াশার মধ্যে দিয়ে চলতেছে শিয়াল, সেগুলো চোখ জ্বলতেছে এবং তাকে ফলো করে করে আসতেছে। কয়েকটা শিয়াল তিনি দেখতে পাচ্ছেন কুয়াশার মধ্যে দিয়ে, কারণ কবরস্থানের যে মাটির লেভেলটা সেখানে কিন্তু কুয়াশা হয়ে গেছে। ওই যে ফুট দিয়ে কুচু যে ফেন্স বা বেড়া, সেটা কাছাকাছি মাটি থেকে তার কাছাকাছি পর্যন্ত কুয়াশা, এবং এর মধ্যে দিয়ে তিনি হঠাৎ দেখলেন কুয়াশা তো ছেড়ে ছেড়ে যায় কয়েক জায়গায়, এর মধ্যে দেখলেন তিনি শিয়াল কয়েকটা যাচ্ছে, চোখগুলো জ্বলতেছে, ভাটার মতো জ্বলতেছে, এবং তাকে তার পাশে ফলো করে যাচ্ছে। তিনি কেমন একটা শব্দ পেলেন, সরসর। তো বাদিকে তাকাইলেন, তিনি বাদিকে তাকায় দেখলেন, মানে এটা অটোমেটিকলি তার রিফ্লেক্সে তাকাইছেন, সেখানেও দেখলেন কয়েকটা শিয়াল তাকে ফলো করে চলতেছে, মানে তাকে ফলো করে দুই পাশ থেকে শিয়াল চলতেছে। তো জহুরুল সাহেবের আসলে বুকটা কেঁপে উঠছে। তিনি চিন্তা করতেছেন, আরে ভাই, এদিক দিয়ে যাচ্ছি, আবার এদিকে ব্যাক করে আসবো কেমন রাত্রেবেলা, তার তো আবার ফিরে আসতে হবে এখান দিয়ে। ভয় লাগা শুরু করছে তার কাছে। এবং শিয়াল সাধারণত মানুষকে এইভাবে আক্রমণ করে না, ছোট বাচ্চা কাচ্চা দেখলে করে, বা এরকম একটা বয়স্ক পূর্ণাঙ্গ মানুষ সাইকেল চালা যাচ্ছে তাকে করে না। তো তিনি একটু মানে ভয় পেলেন, মানে বেশ ভয় পেয়েছেন উনি। ওনার কাছে, জহুরুল সাহেবের কাছে একটা ছুরি আছে, তার ব্যাগের মধ্যে একটা ছুরি আছে, একটা টর্চ লাইট আছে। তো ওইটাই হচ্ছে তার ভরসা, যে টর্চ লাইট আর ছুরি দিয়ে তিনি যতটুকু নিজেকে নিরাপদ রাখতে পারেন, কারণ তাকে সাধারণত রাত্রেবেলা এরকম বেরোতে হইতো না। তো যাই হোক, তারপর তিনি তাড়াতাড়ি একটু জোরে প্যাডেল মারা শুরু করলেন। তো প্যাডেল মারতে মারতে তিনি চলে আসলেন ঠিক ওই যে কবরস্থান যেখানে মানে আলাদা হয়েছে আর কি, দুইটা মানে আলাদা, মানে কি, মানে এটার পর থেকে আসলে মুসলিম অংশ কবর দেয়ার। তো ওইখানে তিনি যখন চলে আসছেন ঠিক কাছাকাছি, হঠাৎ করে অনেক ইট উড়ে আসলো তার দিকে। মনে হলো এক নাগাড়ে কেউ মনে করেন যে 10-20টা ছোট ছোট ইট একসাথে করে যে ছুঁড়ে মারে, প্রচন্ড জোরে উড়ে আসছে। এবং তার মধ্যে দুইটা লাগলো তার ব্যাগে লেগে ভেঙে টুকরা টুকরা হয়ে গেল ইটগুলা। আর একটা গেল তার কানের পাশ দিয়ে, সে বুইং করে একটা শব্দ শুনলো একদম, মানে তার কানের পাশ দিয়ে হুইসেল কেটে ইটটা গেছে। তিনি বুঝতে পারলেন যে এরকম মানে একটা ইট গেছে। এবং তারপরে
আরেক ঝাঁক ইট উড়ে আসলো তার দিকে, এবং এর মধ্যে কয়েকটা তার পায়ে লাগলো। তিনি প্রচন্ড ব্যথা পেয়েছেন পায়ে, যেগুলো লাগছে। মানে এত জোরে মারছে কেউ, মানে এত জোরে কিভাবে ইট মারে তিনি এটা বুঝে পারলেন না। ইট বলতে কি, এগুলা কিন্তু মাটির ঢেলাই, এখানকার যে গুঁড়া গুঁড়া ইট থাকে, মাটির গুঁড়া শক্ত হয়ে যায়, সেগুলা কুড়ে মারছে কেউ। তিনি মানে ভয় পেয়ে গেলেন, ব্যথাও পাইলেন। তিনি আরো জোরে প্যাডেল মারা শুরু করলেন। আবার এক ঝাঁক উড়ে আসলো, এবং এরপর ঝাঁকে ঝাঁকে শুধু ইট উড়ে আসতেছে রাস্তার দুই পাশ থেকে তার দিকে। এবং তার যে সাইকেলের যে চাকার মধ্যেও লাগলো, লেগে খটাংখট করে মানে এরকম কয়েকটা গুঁড়া হয়ে গেল হয়ে। তিনি বুঝতে পারতেছেন তাকে কে ইট মারতেছে, এবং তিনি ভয় পেয়ে গেছেন। ঠিক এই সময় বেশ কয়েকটা বড় ঢেলা উড়ে আসলো তার দিকে। এগুলো হচ্ছে এক একটা মুঠ হবে, মানে এক মানুষের, একটা বয়স্ক মানুষের একটা হাতের মধ্যে, অনেকটা টেনিস বল টাইপের সাইজের, এরকম কয়েকটা উড়ে আসলো। তার একটা লাগলো তার হাতের পাশে, এবং খুব জোরে লাগলো, ঠাস করে লাগছে, এবং তার শরীরে লেগে এটা ভেঙে গুঁড়া হয়ে গেছে। তিনি তার সাইকেল থেকে ব্যালেন্স হারায় পড়ে গেলেন, এবং দেখলেন তার আশেপাশে তখনও ইট পড়তেছে, ঠাস ঠাস করে, মানে এদিক ওদিক পড়তেছে, রাস্তার মধ্যে পড়তেছে, মনে হচ্ছে গাছের উপর থেকে ইট মারতেছে কেউ, এরকম অবস্থা। তিনি মানে এত ভয় পাইছেন বলার মতো না, তার মুখ শুকায় গেছে। তিনি মাটিতে মানে যে পড়ছেন, যে তিনি আর উঠে দাঁড়ান নাই, তিনি দুই হাত দিয়ে জাস্ট এরকম করে উঁচা করে দেখতেছেন এদিক ওদিক, যতটুকু দেখতে পারতেছেন চাঁদের আলোতে। তো তিনি দ্রুত ভাবলেন যে আমার ফ্ল্যাশ লাইটটা বের করা দরকার, এই চাঁদের আলোতে আমি ভরসা করে থাকতে পারবো না। দ্রুত তিনি তার ব্যাগটাকে কাছে টানলেন, ব্যাগটা কাঁধেই ঝুলানো ছিল, পড়ে গেছেন যখন তখন পাশে হয়ে গেছে, টেনে সরায় তিনি ব্যাগের ভেতরে জাস্ট হাত ঢুকালেন, চেন খুলে, জিপার খুলে। তো করে তিনি ফিল করলেন যে তার ফ্ল্যাশ লাইটটা আছে, স্টিল বডি ফ্ল্যাশ লাইট, বড় বেশ, 3টা ব্যাটারির। তো তিনি তাড়াতাড়ি ওইটারে বের করলেন, বের করে ওইটার মুখটা আবার জিপার লাগাই দিলেন, তো ফ্ল্যাশ মারলেন সামনে, মানে লাইট ফেললেন সামনে। একেবারে তীব্র আলোর রশ্মি সামনে ছুটে গেল। তো ছুটে গিয়ে তিনি দেখতেছেন যে তার আলোটা পড়ছে এক পাল শিয়ালের উপরে, মানে অনেকগুলা শিয়াল, মানে কেমন জানি, মানে ওই মানে শিয়ালের যেরকম গায়ের কালার হয় সেরকম চোখগুলো জ্বলতেছিল। মানে তার যে ফ্ল্যাশ লাইটটা পড়ছে, এটাতে শিয়াল যে হাঁ করে আছে, ভেতরে দাঁতগুলো দেখা যাচ্ছে, এবং মনে হচ্ছে সেগুলো মুখ থেকে লালা ঝরতেছে। এক পাল শিয়াল। তো উনি তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, এবং ওই লাইটটা মারার পরে শিয়ালগুলো মাথা নিচু করে একদিকে সরে গেছে, মানে ওদিক থেকে সরে গেছে। তো তিনি চিন্তা করলেন তিনি কি করবেন, দিশেহারা হয়ে গেছেন। এতগুলো শিয়াল যদি তার উপর আক্রমণ করে, তার আসলে উপায় নেই, তো কুকুর টাইপেরই প্রাণী। তিনি চিন্তা করছেন তিনি কি করবেন, তার তো আসলে কোনো উপায় নেই। এবং তিনি ডানে বামে তাকাচ্ছেন, কবরস্থানের মধ্যে ঢুকে গেলে মনে আরো বিপদ, তিনি ভাবতেছেন। তো তিনি চিন্তা করলেন না, সাইকেল হাতছাড়া করা যাবে না, আর এই সাইকেল হচ্ছে তার মানে জান প্রাণ, এটাকে তিনি অনেক ভালোবাসেন, এবং এটা তিনি কিনছিলেন অনেক কষ্ট করে। এবং এই সাইকেলটা যেহেতু তাকে অফিস থেকে তো আর সাইকেল দেওয়া হয় না, তো এই সাইকেলটা তিনি মেনটেন করেন নিজের মতো। তো তিনি তাড়াতাড়ি উঠলেন, উঠে দাঁড়ায় সাইকেলটা উঁচা করলেন। এখন আর ইট লাগতেছে না, মানে ইটও পড়তেছে না আশেপাশে। তো তিনি তাড়াতাড়ি সাইকেলটার মধ্যে উঠে বসলেন, আবার ঠেলা দিয়ে সাইকেলটাকে সামনে, মানে সামনে ঠেলে দিয়ে তিনি উঠে বসলেন তাড়াতাড়ি। জোরে জোরে প্যাডেল মারা শুরু করলেন তিনি সাইকেলে, মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় প্যাডেল করতেছেন তিনি, যেন খুব দ্রুত সাইকেল সামনের দিকে ছুটে যায়। তারপর সাইকেল চলতেছে, খুব দ্রুত ছুটে সামনে চলতেছে। তিনি বেশ ভয় পেয়েছেন। তিনি চিন্তা করলেন যে মানে ঘটনাটা কি ঘটলো, এত শিয়াল কেন। তো এই ভয় পেয়ে যিনি যখনই করছেন, এই সময় শুনতেছেন যে সেই শিয়ালগুলা ডাকতেছে, মানে একের পর এক ডাকতেছে, এবং একটা শেষ আর একটা শুরু হয়। তো এর মাঝে কিন্তু তিনি তার ব্যাগের মধ্যে তাড়াতাড়ি লাইটটা আবার ঢুকাই দিয়ে রেখে দিয়েছেন, কারণ ওইটা পড়ে গেল বিপদ, ওইটা তিনি রেখে যেতে পারবেন না। আর সাইকেল চালায় মানে লাইট ধরে সাইকেল চালানো তার পক্ষে সম্ভব না। তো এই মানে লাইট যেহেতু রেখে দিয়েছেন, বেশ আবার অন্ধকার, চাঁদের আলো যতটুকু এতটুকু, এর মাঝেই তিনি সাইকেল চালাচ্ছেন, জোরে জোরে প্যাডেল করতেছেন, এবং মানে হাঁপাচ্ছেন, খুব বেশি হাঁপাচ্ছেন। তো তিনি হঠাৎ করে দেখলেন সামনের যে গাছটা, সেটা ডাল থেকে মনে হচ্ছে কিছু একটা ঝুলে পড়লো হঠাৎ করে তার সামনে। তো তিনি থতমত খাইছেন, মনে অনেকটা এরকম যে উপর থেকে যদি কিছু ফেলে দেয়, ঝুলায় দেয় সেরকম। তিনি খেয়াল করে ফট করে তিনি একটু মানে কেঁপে উঠলেন, যে মনে হচ্ছে একটা মানুষের পা, মানে দুইটা মানুষের পা, মানে একটা মহিলার দুইটা পা তার সামনে ঝুলতেছে ওই ডাল থেকে, এবং মনে হচ্ছে যে অনেকটা যদি তাকে মানে কেউ ঝুলায় দেয় ওখান থেকে সেরকম। তো তিনি ভালো মতন খেয়াল করে মানে তার আত্মায় পানি নাই হয়ে গেল। তিনি তাকায় দেখতেছেন যে একটা মহিলাকে ওই গাছের ডাল থেকে ঝোলায় দেওয়া হয়েছে মনে হয়, মহিলার দুইটা পা এরকম তার সামনে নড়তেছে, তার সোজা, মানে তিনি সাইকেল দিয়ে যেখানে পার হবেন সেখানে। এবং তিনি কিছু ভেবে ওঠার আগে মানে কয়েক সেকেন্ডের মধ্যে একদম পাটার কাছে চলে আসছেন, এবং তিনি একই সাথে খেয়াল করলেন যে সেই মহিলার থেকে আরেকটু দূরে ওই শিয়ালের পাল দাঁড়ায় আছে দল বেঁধে।
তো জহুরুল সাহেব আসলে মানে এত ভয় পাইছেন, কিং কর্তব্য বিমূঢ়, তার আর হয় নাই। তিনি মহিলাটার ওই পায়ের কাছে এসে যে মানে তিনি যে পায়ের সাথে যার বাড়ি না লাগে তিনি নিজেই সাইকেলটা কাত করে ফেলে দিলেন। তো নিজে ধাস করে পড়ছেন সাইকেল থেকে, সাইকেল ছেঁচড়ায় গেছে একটু দূর, নিজেও ছেঁচড়ায় গেছেন একটু সামনে, এবং ছেঁচড়ায় যেতে যেতে তিনি দেখতেছেন যে শেয়ালগুলো তার দিকে তাকায় আছে, চোখগুলো জ্বলতেছে, মানে তারপর ঝাঁপায় পড়বে এরকম অবস্থা। তিনি ভয়ের চোটে তার জীবনে মানে ছোটবেলায় যা শিখছেন দোয়া জোরে জোরে পড়া শুরু করলেন, জোরে জোরে সূরা পড়া শুরু করলেন। মানে তিনি সাধারণত এরকম প্র্যাকটিসিং মানুষ না, বা ধর্মকর্ম এতটা তিনি পালন করেন না, কিন্তু এইখানে তিনি অটোমেটিকলি তার মনের মধ্যে কোথায় জানি এই জিনিসটা হঠাৎ করে ক্লিক করলো এবং তিনি দোয়া পড়া শুরু করছেন জোরে জোরে, ভয়, অত্যন্ত ভয়। মানে তিনি আসলে স্বাভাবিক অবস্থায় নাই এখন, তিনি দোয়া পড়তেছেন জোরে জোরে, আর মানে বলতেছেন যে আল্লাহ বাঁচাও আমার এখান থেকে, কি হলো। তো খুবই আশ্চর্যজনক ব্যাপার, তিনি যখন জোরে জোরে সূরা পড়ে উঠছেন তিনি তাকায় দেখলেন যে ওই গাছের যে দুইটা পা ওখানে ঝুলেছিল, মনে হচ্ছে দুইটা পা এরকম ঝুলাচ্ছিল তার সামনে, সেটাও নাই, এবং সামনের শিয়ালগুলো সরে গেছে, ওখানে নাই, রাস্তা ফাঁকা, মানে সামনে রাস্তা খালি। তো তার হাত জ্বলতেছে, প্রচন্ড জ্বলতেছে, ছিলে গেছে হাত। এই অবস্থায় তিনি মানে ওই দোয়া পড়তে পড়তে তাড়াতাড়ি উঠে তার সাইকেলটাকে দাঁড়া করাইলো, করায় তিনি দেখতেছেন যে তার ওইখানে দুই একটা ওই যে বাজারের জিনিস বের হয়ে গেছে, ব্যাগের থেকে বের হয়ে পড়ছে, এখানে মানে পেঁয়াজ রসুন 2-4টা এরকম পড়ে আছে। তিনি ওইভাবে চিন্তা না করে তাড়াতাড়ি ওই সাইকেলে উঠে টান দিলেন, সাইকেল ওই বাজার ঢোকানোরও তার সময় নেই, তিনি টান দিলেন, টান দিয়ে যাচ্ছেন সাইকেল মানে ইচ্ছা মতো প্যাডেল করতেছেন জোরে, গায়ের যা জোর আছে, প্যাডেল করতে করতে তিনি এক সময় ওই কবরস্থানটা পুরো পার হয়ে গেলেন। তো কবরস্থান যখন পার হয়ে আসতেছেন তখন ঠিক যখন বের হয়ে যাবেন কবরস্থান থেকে, তখন মনে হলো তার মাথার পেছনে কেউ একটা চড় মারলো তাকে, ঠিক ঘাড়ের পেছনে খুব জোরে, এবং মানুষের হাত দিয়ে যেভাবে মারে সেরকম একটা চড় তার মাথার পেছনে লাগলো, তার মাথাটা বিম করে উঠলো, মানে মনে হলো চড়টা পুরোপুরি লাগে নাই তার মাথায়। তিনি কিন্তু দোয়া পড়তেছিলেন, বলে পুরা লাগে নাই, এই জন্যই হয়তো তার পুরা লাগে নাই মাথায়। তো তিনি দ্রুত সাইকেল নিয়ে বের হয়ে গেলেন, এবং তখনই তিনি আবিষ্কার করলেন সামনে একটা মানে মানুষের বাসা আর কি, সেখানে বাড়ি আছে। তো তিনি একবার চিন্তা করতেছেন ওই বাড়িটা ঢুকবে কিনা, তারপরে দেখলেন যে আরো একটু গ্যাপ দিয়ে যে আরো 2-3টা বাড়ি ওখানে। তো যাই হোক তিনি মোটামুটি প্যাডেল করে সামনে চলে গেলেন, সামনে গিয়ে তিনি চিন্তা করতেছেন যে ওই লোকটার বাসা কোথায় হবে। তো ওখানে কিন্তু বাসার কোনো হোল্ডিং নাম্বার টাম্বার নাই, তাদের জানতে হতো আর কি বাসা সম্পর্কে, যে বাসার অনেক সময় নাম থাকতো, অনেক সময় থাকতো না, ওই ভদ্রলোকের নাম থাকতো। তো তিনি একটা আন্দাজ করে নিছেন যে এই জায়গায় লোকটার বাসা। তো চিন্তা করেন এই 3-4টা বাসা না থেমে একেবারে সরাসরি যার চিঠি তার ওখানে যে থামি আগে। তো যাই হোক তিনি দোয়া পড়তে পড়তে ভয় লাগতেছে, ওখান থেকেও ভয় লাগতেছে তার, কিন্তু এখন আর কেন যেন ওই ভাইবটা কমে গেছে, যে ভাইবটা তিনি পাচ্ছিলেন এতক্ষণ ভয়ের। তো তিনি কোনো মতে প্যাডেল করে করে চলে আসলেন, এবং একসময় তিনি ওই যে বৃদ্ধের বাসা পাইছেন। তো তিনি ওইখানে এসে ঢুকলেন, ঢুকে তাড়াতাড়ি ওই বাসার সামনেই যে এটা নেমে যাওয়ার রাস্তা, তো নেমে গিয়ে ঢুকলেন ওখানে, ঢুকে তিনি জোরে হাঁক দিলেন ওই ইসের নাম ধরে, বৃদ্ধের নাম ধরে, অমুক সাহেবের বাসা নিয়ে উনি আসেন, অমুক সাহেব আসেন, এরকম বলে ডাকতে ডাকতে তিনি সাইকেল নিয়ে ঢুকছেন। তো দেখলো যে ওই বাসার ভেতর থেকে মানুষ বেরোলো হ্যারিকেন নিয়ে, একটা লোক আর একটা মেয়ে, দুজন বেরোলো, মানে তারা এখান থেকে তাকায় একটু অবাক হয়েছে যে কে। তো যেই লোকটা বেরিয়েছে সে হ্যারিকেনটা মেরে ধরছে, বলছে কে আপনি। তো তাকে দেখে একটু বুঝছে, কারণ তার শরীরে ওই যে পোস্টম্যানের ড্রেস পরা, তার ইসে কিন্তু ময়লা তোলা। তো লোকটা বলছে আপনি কি পোস্টম্যান নাকি, আপনার এই অবস্থা কেন, কি হয়েছে আপনার। তো বলে আর ভাই বললেন আমার একটু পানি দেন তাড়াতাড়ি। তো লোকটা তাড়াতাড়ি বললো যে আসেন আসেন, ডেকে আনলো, নিয়ে পানি আনলো ভেতর থেকে, আর দেখা গেলো বালতিতে ভরে পানি আছে, তারা বালতি হয়তো উঠায় রাখতো। তো সে বালতিতে পানি দিল তাকে, দেখলো যে তার শরীর হাত ছিলে গেছে, কঠিন অবস্থা। লোকটা তাকে সাহায্য করলো পরিষ্কার হইতে। তো বললো ভাই আপনার এই অবস্থা কেন, আর আপনি এত রাতে পোস্টম্যান কোত্থেকে আসছেন, আপনি কিভাবে আসছেন এত রাতে। তো বলে যে অমুক সাহেব কে, বলে যে আমার আব্বা, আর এটা আমার বোন, দেখা যায় আমার বোন। তো বলে আপনার আব্বা কই, বলে আছে, আব্বা শুয়ে পড়ছে, শরীরটা ভালো না তো এই। তো বলে আপনার আব্বারে কথা দিয়েছিলাম যে আমি তার এই কাগজ আসলে আমি নিয়ে আসবো, এর জন্যই আজকে বেরোলাম আমি। আসলে বেরিতে যে আপনাদের এইখানে রাস্তাটা কবরস্থান, এখানে আসতে যে একটু সমস্যা হয়েছে। লোকটা বলে ভয় পাইছেন, বলে যে ভয় পাইছি মানে মনে হলো যে আমাকে আক্রমণ করছিল। হ্যাঁ ওইখানে ওই জায়গায় মানুষ বলে যে বন্য শিয়াল আছে ওই জায়গায়, এবং এই শিয়ালগুলো অন্যরকম, এগুলা মানুষরা ধরে। আপনি কখনো যদি আমরা জানতাম বা আমার আব্বাও জানতো আপনি রাত্রে আসবেন, আপনার না করতে আসতে। এখানকার বন্য শিয়ালগুলা কোনো মানে দেখে না, মানুষ দেখলে মানুষরা আক্রমণ করে রাত্রেবেলা। তো তখন এই জহুরুল সাহেব বলে যে আসলে শুধু যে শিয়াল দেখছি তা না,
বলে কি বলে এরকম এরকম। বলো বুঝছি ওই জায়গা খারাপ, আপনারা এরকম কেন, সবাই অবশ্যই এরকম ধরে না, শিয়াল ধরে অনেক সময়, বাট এরকম ধরে না। মানুষ আক্রমণও করছে, শিয়াল মানুষ আহত হয়েছে, এরকম হয়েছে। তারপর একটা ছোট ছেলের একবার নিয়ে চলে গেছিল ওদিক থেকে, মানে সেই ছেলের বয়স 13-14 বছর, ওরা নিয়ে গেছিল ওদিক থেকে সন্ধ্যার সময় শিয়াল, মানে আক্রমণ করে নিয়ে গেছে এরকম। এগুলা বন্য শিয়াল, এবং ওই কবরস্থান অনেক পুরানো, কোথায় গর্তে টর্তে থাকে মানুষজন। তারপর ওখানে খুঁজছিল গর্ত টর্ত, তো অনেক চেষ্টা করছিল ওগুলা ধাওয়াই দিত ওখান থেকে। আর মানুষ বলে ভূত প্রেত আছে ওই জায়গায়, খারাপ জিনিস আছে। আপনারে হঠাৎ ধরলো, তো সে বলে জানি না, এরকম এই সেই হ্যান ত্যান। তো সে তখন ওই ভদ্রলোকের ছেলেকে নিয়ে আসলো, এসে বললো যে, ছেলেটা বলতেছে আপনি রাত্রেবেলা এখান থেকে যান না, আপনি থাকেন আমাদের বাসায়, থেকে যান আজকে। বলছে আমার বাসায় চিন্তা করবে রে ভাই, বাসায় তো আমি বাসার জন্য বাজারও করছিলাম, এই দেখেন আমার কিছু জিনিসপত্র বাজার পড়ে গেছে। তো ওই ছেলেটা তখন ওই বৃদ্ধের ছেলে যে, সে তার ব্যাগের মধ্যে আছে, দাঁড়ান আপনি এটা গোছাই দিই বলে সে ব্যাগটা ধরে বলতেছে আপনার ব্যাগের মধ্যে দেখি রসুন আছে। ভাই এই রসুন কিন্তু খুব অন্যরকম জিনিস, রাতের বেলা এগুলা রসুন ক্যারি করলে এই রসুনের ইসে অনেক হয়, এইসব খারাপ জিনিসগুলা, বিশেষ করে এই খারাপ জিন যেগুলো আছে এগুলো অনেকেই আছে রসুনের গন্ধ সহ্য করতে পারে না। এই যে বলছেন ইট টিট মারছে আপনারে, এগুলা মনে হয় এই রসুনের গন্ধ পেয়েই মারছে আপনারে, ভয়ঙ্কর রকম। আপনি দোয়া দুলুত পারছেন বলে আপনি বেঁচে গেছেন, নাহলে হয়তো আপনার আরো ক্ষতি করতো। তখন ওই জহুরুল সাহেব বললো যে ভাই শিয়ালগুলা যদি আপনি দেখতেন বুঝতেন। বলে যে হ্যাঁ ওগুলা আসলে আসলে নর্মাল শিয়াল কিনা কে জানে, ওগুলো অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। এবং মানুষ এখন ওখানে সাধারণত কবরও দিতে চায় না ওই জায়গায়, এইসব ভয়, ওই জায়গায় কবর দিতেও যায় না মানুষ। তো যাই হোক, তাকে শুশ্রূষা করলো ওই লোকটা এবং বললো যে রাত্রে যেতে দেবে না। তো বৃদ্ধ এর মধ্যে উঠে, তো বৃদ্ধ তার চিঠি নিয়ে খুব আবেগ আপ্লুত হয়ে গেছে এবং তাকে বললো যে বাবা তোমার তো যেতে দিবই না আমি রাত্রে, এখানে কোনো না, তুমি ওই রাস্তাতে যেতে পারবা না একলা। এই তো তিনি বললেন যে আমার ওই জহুরুল সাহেব বলছে যে বাসার জন্য জিনিসপত্র, বাসার জন্য জিনিস থাকলেও এখন কোনো বাসায় টেনশন করবো, এখন টেনশন করলে কি করার, আমি কিভাবে তোমার যেতে দিই, রাস্তাটা ভালো না। এই কার একটা পারো আমার ছেলের সাথে নিয়ে যাও, যে ওখানে থেকে রাত্রেবেলা কালকে দিনে চলে আসবে। তো বলছে না থাক, জহুরুল তখন বলে যে না থাক, অসুবিধা নেই, আমার বাসায় জানে যে আমি যেই পেশায় নিয়োজিত আছি আমার অনেক চাপ পড়তেই পারে, আমি অনেক সময় আছে পোস্ট অফিসে থাকছিও রাত্রে, বাদ দেন। তো যাই হোক, জহুরুল যখন ওই বাসায় থেকে যায়, তারা ওই দিন ভালো রান্না বাড়া করে জহুরুলকে তারা আপ্যায়ন করে এবং তিনি ওই রাত্রে ওই বাসায় ছিলেন। তারা অনেক জহুরুল ওখানকার নাকি অনেক গল্প শুনে আর কি ওই এলাকা নিয়ে, এবং ওই যে কবরস্থানটা ওখানে যে নীলকুঠি ছিল ওখানে খুব অন্যরকম ব্যাপার স্যাপার ছিল, এবং এইসব কারণেই নাকি ওখানে এই ধরনের অতিপ্রাকৃত জিনিস প্রায় ঘটতো। এবং ওই জমিদার বাড়ির ওখান থেকে মানুষ দেখতো নীল আলো, জমিদার বাড়িকে ওখানে পাহারা দেয়। এবং বলছে যে ওইখানে ওই বৃদ্ধ ভদ্রলোক বললো যে ওখানে মানুষ বলে জক করে রাখছে, জমিদারের ধন জক করা আছে ওইখানে। এবং ওই শিয়ালগুলো আসলে শিয়াল না, ওগুলা খারাপ জিন, ওগুলা পাহারা দেয়, ওই জায়গা পাহারা দেয়। এবং ওই মানুষজন হয়তো আসলেই ওই বৃদ্ধ ভদ্রলোকও বললো এই যে তুমি যেখানে নিয়ে আসছো, এই যে রসুন নিয়ে আসছো, পেঁয়াজ নিয়ে আসছো, এগুলোর গন্ধে তারা আরো হিসেবে তোমার উপর রাগ করছে এবং তোমার উপর আক্রমণ করছে। যাই হোক, এই ছিল জহুরুল সাহেবের ঘটনা, যেটা হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমিহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, তার নাম হলো রাকিব, আর রাকিবের বাড়ি আছে রংপুর সিও বাজারে। তো রাকিবের এটা একটা সংগৃহীত ঘটনা। তো আমি বেশি কথা নয়, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। গ্রামের মানুষের একটা চিরন্তন বিশ্বাস আছে যে অমাবস্যা রাতে কারো বিলারের ডাক বা উপস্থিতি মোটেও ভালো লক্ষণ নয়। তো এই ঘটনাটি ভেলুমতি গ্রামের আরেকটি পাড়ার ঘটনা, যেখানে সাধারণ কালো বিড়াল পুরো গ্রামের মানুষের ঘুম কেড়ে নিয়েছিল। তো ঘটনাটা ঘটেছিল গত বছর 10 আগে, 2016 সালের দিকে। তো এই ঘটনাটা ঘটেছিল শুরুটা হয় একজন গ্রাম্য শিক্ষকের সাথে। তিনি একজন স্কুল শিক্ষক, তার নাম হচ্ছে মোজাম্মেল সাহেব। তো তিনি স্টুডেন্টদের পরীক্ষা শেষ হয়েছিল, তো সেই খাতাগুলো তিনি দেখতেছিলেন।
তো রাত 10টার দিকে তিনি খাতা দেখা শেষ করে সবেমাত্র তিনি তার হলো সে সময় হারিকেন তিনি ইউজ করতেন। সে সময় এখনো গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি প্রত্যেকটা বাড়িতে, তো তার বাসাতেও বিদ্যুৎ পৌঁছায়নি, তো সেই সময় তিনি লণ্ঠন ব্যবহার করতেন। তো তিনি হলো 10টার দিকে ওই খাতা দেখা শেষ করে তিনি হলো লণ্ঠন নেভাতে যাবেন। ঠিক তখনই তার ঘরের জানালার বাইরে তিনি হলো অদ্ভুত সব খসখস শব্দ শুনতে পান। তো তিনি হলো জানালার পাল্লাটা একটু ফাঁক করে হারিকেনের আলোটা বাইরে দিয়ে দেখার চেষ্টা করলেন যে কিসের থেকে শব্দ আসতেছে। তো দেখলেন যে জানালার ঠিক বাইরে সানসেটের উপরে একটা কুচকুচে কালো বিড়াল বসে আছে। বিড়ালটা সারা শরীরে কোথাও এক ফোঁটা সাদা লোম নেই, পুরোটাই একদম কালো একটা বিড়াল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল রাসেল ভাই, তার চোখ দুটো সাধারণ বিড়ালের মতো চোখ ছিল না। তিনি দেখলেন যে মোজাম্মেল সাহেব দেখলেন যে সেই বিড়ালের চোখ দুটো নীলচে দেখাচ্ছে, কিন্তু এই বিড়ালটার চোখ দুটো ছিল নীলচে প্লাস জ্বলন্ত কয়লার মতো টকটকে মানে আলো বের হচ্ছে। তো বিড়ালটি মোজাম্মেল সাহেবের দিকে তাকিয়ে এমন ভঙ্গিতে মাথাটা দোলালো যেন সে তাকে খুব ভালো করেই চেনে। তারপর মানুষের কান্নার মতো করে একটু অদ্ভুত সুরে মেয়াও করে উঠল। তো মোজাম্মেল সাহেব একটু বিরক্ত হয়ে বিড়ালটাকে তাড়ানোর জন্য হাততালি দিলেন বা ধমক দিলেন, কিন্তু বিড়ালটি নড়ল না। সে তার সামনের পা দিয়ে ঠায় দাঁড়িয়ে সেখানে বসে আছে। তো তিনি হলো 3বার ঠকটা জানালার মধ্যে কাঠের মধ্যে মানে শব্দ করলেন যাতে বিড়ালটা ভয় পেয়ে পালায়, কিন্তু রাসেল ভাই সে পালালো না। তো এর ঠিক কিছুদিন পর গ্রামে একটা অদ্ভুত খবর রটে গেল যে মোজাম্মেল সাহেবের ঠিক পাশের বাড়ির এক বৃদ্ধা রাতে ঘুমের মধ্যেই নাকি মারা যান। গ্রামের মানুষ বিষয়টাকে স্বাভাবিক ভাবলেও মোজাম্মেল সাহেবের মনে একটা খটকা লাগলো। ওই বৃদ্ধ মারা যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে নাকি তাদের টিনের চালে একটা কালো বিড়াল অনবরত নখ দিয়ে আছাড় কাটতেছিল। তো মোজাম্মেল সাহেব বুঝতে পারলেন যে এই কালো বিড়ালটি কোনো সাধারণ ক্ষুধার্ত জীব নয়, ও যেন গ্রামের কোনো অমঙ্গলের বার্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তিনি ভাবলেন আর কি। তো সেই বৃদ্ধার মৃত্যুর পর পুরো পাড়ার একটা থমথমে ভাব নেমে এলো। তো মোজাম্মেল সাহেব কিছুতেই মাথা থেকে সেই রাতের জানালা ঠকঠক আর সেই বিড়ালটার জ্বলন্ত হলদে লাল চোখ দুটোই তিনি যেন ভুলতে পারতেছেন না, কারণ সেই বিড়ালটা কোনো সাধারণ বিড়াল ছিল না তার কাছে মনে হয়। তো সেই ঘটনার 3 দিন পর আবার এক কুয়াশাচ্ছন্ন রাত, ঘড়িতে তখন রাত 12টা। গ্রামের সবাই এই সময়টা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। তো মোজাম্মেল সাহেব হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে জেগে উঠলেন। মনে হলো যে তার ঘরের টিনের চালের ওপর ভারী কিছু একটা হেঁটে বেড়াচ্ছে। তো তিনি ধীর পায়ে তিনি হলো দেখার চেষ্টা করলেন। তো তিনি হলো এবার টর্চ লাইট, হারিকেন নয়, এবার তিনি তার একটা ছোট্ট টর্চ লাইট ছিল এবং তিনি সেই টর্চ লাইটটা হাতে নিয়ে বের হলেন এবং তিনি দেখার চেষ্টা করলেন যে তার হলো বাড়ির টিনের উপর কে হাঁটতেছে। তো রাসেল ভাই যখনই তিনি সেই জিনিসটাকে দেখতে গেলেন, তো যখনই তিনি টর্চ লাইটে আলো ফেললেন এই টিনের উপর, রাসেল ভাই তিনি যা দেখলেন দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে এর আগে যে তিনি বিড়ালটা দেখেছিলেন একই রকম সেই বিড়ালটাই হলো তার টিনের উপর হেঁটে বেড়াচ্ছে এবং রাসেল ভাই তার সেই বিড়ালটার চোখ দিয়ে যেন টকটকে হলো আভা বের হচ্ছে। নর্মালি কিন্তু কোনো ধরনের বিড়ালের চোখ দিয়ে কোনো ধরনের গ্লো বের হয় না, কিন্তু তিনি দেখতেছেন যে সেই বিড়ালটা যেখানে তাকাচ্ছে সেখানেই আলো পড়তেছে, মানে তার হলো চোখ দুটো এক প্রকার লাইটের মতো করে কাজ করতেছে। বিড়ালটা যেখানেই তাকাচ্ছে সেখানেই যেন আলো পড়তেছে। তো যখনই হলো ওই মোজাম্মেল সাহেবের দিকে বিড়ালটি তাকালো, তখনই তিনি দেখতে পেলেন যে ওই বিড়ালটার যেন চোখের আলোগুলো তার শরীরে পড়ল। তিনি রাসেল ভাই প্রচণ্ড পরিমাণ ভয় পান এবং তিনি রুমের ভিতর যেয়ে তিনি হলো দরজা লাগান। তো তিনি বাইরে হলো টিনের মধ্যে বিভিন্ন বিড়াল যদি নখ দিয়ে আঁচড় কাটে টিনের মধ্যে যেরকম শব্দ হয় তিনি সেই রকম শব্দ শুনতে পাচ্ছেন, কিন্তু কোনো কিছুই তিনি হলো
কি বলে প্রতিক্রিয়া করেন নাই। তিনি হচ্ছে দেখা যায় কাঁথামুড়ি দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসতেছিল না। তো বলে রাখা ভালো রাসেল ভাই, ওই মোজাম্মেল সাহেব বিবাহিত ছিলেন। তো তিনি হলো তার বয়স প্রায় 35 বছর হবে সে সময়। তো সে সময় দেখা যায় যে তো তার হলো বিবাহিত বউ, তিনি আসলে সেদিন ছিলেন না, তাকে তিনি তার বাবার বাসায় রেখে এসেছিলেন। আর মোজাম্মেল সাহেবের আসলে পরিবারে আর কেউ নেই, তার বাবা মা অনেক আগে মারা গিয়েছে, তিনি তার চাচার কাছেই বড় হয়েছেন। তো দেখা যায় যে এই কারণে তিনি ওই বাড়িতে একাই থাকতেন। তো যে বউ চলে যাওয়ার কারণে তিনি আসলে বাসায়, মানে বউ বাপের বাড়ি যাওয়ার কারণে তিনি বাসায় দেখা যায় একা, এই কারণে তিনি আসলে প্রচণ্ড ভয় পেয়েছিলেন। তো এই ভয়ের কারণে তিনি ওই কাঁথামুড়ি দিয়ে বাইরে বের না হওয়ার জন্য চেষ্টা করতেছিলেন। কিন্তু রাসেল ভাই, তার কাছে মনে হচ্ছিল যে সেই বিড়ালটা খুবই মায়াবী সুরে মেয়াও মেয়াও করে কান্না করতেছে, যেটা তাকে বাইরে বের করার জন্য যথেষ্ট। তো তিনি হলো অনেক একটু সাহসী ছিলেন। তো যেহেতু একা বাড়িতে থাকেন, তার মোটামুটি একটু সাহস ছিল। কিন্তু সেই বিড়ালটার আকৃতি এবং হলো সেই বিড়ালটার চোখের আলো, এগুলো তো আসলে তাকে আসলে খুবই ভাবাচ্ছিল। তো সেদিনের মতো করে তিনি সেই রাতটা পার করে দেন। তো রাসেল ভাই, গ্রামের মধ্যে একটা কথা রটে যায় যে ওই কালো বিড়ালটা নাকি অনেকেই দেখেছে, এবং যারা 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 দেখেছে তারা নাকি কয়েকদিন পর অসুস্থ হয়ে গেছে। তো এটা শুনে আসলে ওই মোজাম্মেল সাহেব প্রচুর পরিমাণ টেনশনে পড়ে যান, কারণ তিনি তো দুইবার বিড়ালটাকে দেখলেন, তাহলে কি তিনিও অসুস্থ হয়ে যাবেন? তো এরপরে গ্রামে হলো রাসেল ভাই টানা 7 দিনে আরো 2টা মানুষ মারা যায়। তো এই 7 দিনে আসলে ওই মোজাম্মেল সাহেব সেই বিড়ালটাকে দেখেননি। তো এই যে 2জন মারা গিয়েছে তাদের পরিবারের কাছে জানা যায় যে তাদের পরিবারের লোকজন বলে যে সেই বিড়ালটা নাকি তাদেরকে 3বার দেখা দিয়েছিল, এবং 3বারের পরবর্তীতে নাকি তারা আসলে মারা গিয়েছে। তো রাসেল ভাই, এই মোজাম্মেল সাহেব তো প্রচুর পরিমাণে ভয়ে থাকেন যে তিনি তো 2বার দেখেছেন, তাহলে কি শেষবার দেখার পর তারও মৃত্যু হবে? তিনি এই টেনশনে রাসেল ভাই কোনোভাবেই ঘুমাতে পারতেছেন না। তো ওই মোজাম্মেল সাহেবের একজন হলো কলিগ ছিল, তাকে তিনি এই বিষয়টা শেয়ার করেন যে কি করা যায়, আমাদের গ্রামে এরকম একটা বিড়াল খুবই অতিষ্ঠ করতেছে, মানুষ রাত হলে বের হতে সাহস পাচ্ছে না, কারণ কখন কোথায় ওই বিড়ালটাকে দেখতে পায়, এবং দেখা যায় যে গ্রামের মধ্যে রটে গেছে যে 3বারের বেশি দেখলে সে মারা যাচ্ছে। এই কারণে আসলে রাতে সন্ধ্যার পর মানুষ গ্রাম থেকে বের হচ্ছে না আর কি। তো সেই কলিগটা বলে যে আর এত ভয়ে পড় কি হয়েছে, তুই কোনো একটা হুজুর বা কবিরাজের সাথে যোগাযোগ কর, হয়তো বা তারা এটা সমাধান করতে পারবে। তো পরবর্তীতে রাসেল ভাই, ওই মোজাম্মেল সাহেব কোনো হলো দেরি না করে তিনি হলো সেই স্কুল শেষ করেই তিনি হলো একজন কবিরাজের সাথে যোগাযোগ করেন, এবং কবিরাজ যখন সমস্ত কিছু শুনেন, সেই কবিরাজ অবাক হয়ে যান যে এই বিড়ালটা কি তাহলে ফিরে এসেছে। তো কবিরাজের কথা শুনে মোজাম্মেল সাহেব বেশ অবাক হন যে ফিরে এসেছে মানে। পরে কবিরাজ আর কি ইতিহাস একটু শোনায়, আমি আসলে ঘটনাটা লম্বা করতে চাচ্ছি না। তো ওই কবিরাজ বলে যে এটা হলো সেই বিড়াল যেটাকে জাদুর মাধ্যমে বিড়াল তৈরি করা হয়। মানে ওই এলাকায় একজন কুখ্যাত কবিরাজ ছিলেন, যিনি অনেকগুলো মানুষের বলি দিয়ে তিনি হলো একজন কুখ্যাত কবিরাজ হয়েছিলেন, এবং সেই কবিরাজ এই বিড়ালটাকে বানিয়েছিল তার সুরক্ষার জন্য। তো যেই মানুষগুলো ওই কবিরাজের প্রতি ক্ষোভ ছিল, তো তাদের উপর প্রতিশোধ নিত এই বিড়াল, এটা ছিল সেই বিড়াল। তো পরবর্তীতে ওই কবিরাজ বৃদ্ধ হওয়ার পর, মারা যাওয়ার পর, এই বিড়ালটা নাকি নিখোঁজ হয়ে গিয়েছিল, এটাকে নাকি আর কোথাও দেখা যায়নি। তো কিন্তু সেই কবিরাজ বলেছিল যে সে মারা গেলেও নাকি এই বিড়ালটা তাকে পাহারা দেবে। তো এটা কেন ফিরে এসেছে সেটা নিয়ে এখন কবিরাজ টেনশন করতেছে। তো পরবর্তীতে কবিরাজ বলে যে আপনি বাসায় চলে যান, আমি হলো সন্ধ্যার সময় আপনার বাসায় চলে আসব। তো হলো মোজাম্মেল সাহেব বাসায় চলে আসে, এবং সন্ধ্যার সময় ওই সেই কবিরাজটা চলে আসে, এবং আসার পর তিনি ওই এলাকায় একটু ঘোরাফেরা করেন, এবং ঘোরাফেরা করে তিনি যেটা বুঝতে পারেন যে হ্যাঁ, এটা সেই বিড়াল যেটা ওই কুখ্যাত কবিরাজের ছিল, তৈরি করা একটা বিড়াল ছিল। তো পরবর্তীতে ওই কবিরাজ হলো যেটা করেন যে ওই যেহেতু
মোজাম্মেল সাহেব এলাকার একজন স্কুল প্রাইমারি শিক্ষক ছিলেন, ওনাকে অনেকেই সম্মান করত। তো উনি কি করেন, এলাকার হলো অনেক মুরব্বীদেরকে ডাকেন তাদের বাসা, এই ওই হলো মোজাম্মেল সাহেবের বাসায়। তো শিক্ষকের অনুরোধে দেখা যায় এলাকার মুরব্বীগুলো সবাই আসেন, এবং আসার পর তারা সবাই ওই কবিরাজের কাছে সলা পরামর্শ করেন, এবং কবিরাজ তাদেরকে বলেন যে এই বিড়ালকে আসলে থামানো খুব কঠিন কিছু না, একে থামানো যাবে যদি আপনারা সবাই একত্রিত হয়ে কিছু পদক্ষেপ নেন। তো এলাকার ওই মুরব্বীরা বলে যে কি পদক্ষেপ নেওয়া যায় বলেন, আমরা আসলে এই বিড়ালের অত্যাচারেই আছি। তো পরবর্তীতে রাসেল ভাই সেই কবিরাজ বলে যে আপনারা যদি এলাকায় একটা দোয়া মাহফিলের আয়োজন করেন সেই কুখ্যাত কবিরাজের উদ্দেশ্যে, বা হলো আল্লাহর দোয়া মাহফিলটা হবে আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু কারণটা হবে বলতে একটা হলো রিজন বা হলো থাকবে হচ্ছে সেই কুখ্যাত কবিরাজের আর কি আত্মার মাগফিরাত হিসেবে আর কি দোয়া মাহফিলটা হবে। তো করলে আশা করি এই সমস্যাটার সমাধান কেটে যাবে। তো রাসেল ভাই এটাতেও অনেক গ্রামের অনেক মানুষই আপত্তি ছিল যে সে খুবই একটা বাজে মানুষ ছিল, অনেক খারাপ একটা মানুষ ছিল, আর তার উদ্দেশ্যে আমরা আল্লাহর কাছে দোয়া মাহফিলের আয়োজন করব, এটা খুবই খারাপ দেখায়। বা অনেকেই রাজি হচ্ছিল না, দেখা যায় অনেকেই রাজি হচ্ছিল, আবার অনেকে রাজি হচ্ছিল না। তো পরবর্তীতে দেখা যায় যে যেহেতু গ্রামের মানুষজন মারা যাচ্ছে, ভয় পাচ্ছে, ভয়ে বের হতে পারতেছে না, যার কারণে এক প্রকার গ্রামের মুরব্বীরা বাধ্য হয়ে সেই দোয়া মাহফিলের আয়োজনটা করে। এবং দোয়া মাহফিলের আয়োজন করার পর রাসেল ভাই ওই গ্রাম থেকে, ওই গ্রামে আর কি ওই কালো বিড়ালটা এখন পর্যন্ত নাকি দেখা যায়নি। তো এই দোয়া মাহফিলের মাধ্যমে এই সমস্যাটার সমাধান এখানেই হয়ে যায়। তো রাসেল ভাই এটাই ছিল প্রধান ঘটনা, যে ওই বিড়ালটা আসলে কেন ফিরে এসেছিল সেটা আসলে কেউ জানে না, শুধু সেই হয়তো বা সেই কবিরাজ জানে, কিন্তু কবিরাজ এই বিষয়ে কিছু বলেনি। কিন্তু তিনি হলো যেহেতু দোয়া মাহফিলটা করতে বলেছেন, তো এই দোয়া মাহফিলের পরে আর কি এই সমস্ত সমাধান মানে লাঘব হয় আর কি। তো এটাই ছিল রাকিবের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে চমৎকার একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি। তো ঘটনাটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটা। সে আমার বড় ভাই। তো ওর সাথে ঘটনাটা ঘটা, যখন ঘটনাটা ঘটে তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। তো ঘটনাটা হচ্ছে 2016 সালের, তখন আমি ক্লাস 5-এ পড়তাম। তো বর্ষার সময় আমি আমার ওই বড় ভাইদের বাসায় বেড়াইতে যাই। তো বড় ভাইয়ের আব্বু আমার চাচা হয়, আমি ওনারে মাইজাব্বা বলে ডাকি। তো ওখানে গেলাম, তখন বর্ষার সময়। এখানে যাওয়ার পরে বড় ভাইয়ের সাথে সারাদিন আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে রাত হয়ে গেল। তো রাত্রে আমরা বাসায় আসলাম। বলে রাখা ভালো, বাসায় ওইদিকে মানে বর্ষার সময় তো মানে বৃষ্টি হয়ে মানে পুরা মানে মাঠ টাট সব লোড হয়ে গেছে বৃষ্টির পানিতে। তো ওই ভাইয়াদের বাসায় যখন ঢুকতে হয় তখন ওইখানে হচ্ছে মনে করেন হচ্ছে অনেক বৃষ্টির পানি জমে গেছে। তো এই জন্য তো রাত্রে তো পানির ভিতর দিয়ে যাওয়া যাবে না, এই জন্য ওরা ওই যে গ্রামের ভাষায় যেটারে সাঁকু বলে, ওই সাঁকু বানাইছে। তো সাঁকু বানানো আছে। তো রাত্রে ওইটার উপর দিয়ে আমরা বাসায় প্রবেশ করলাম। ঢোকার পরে টিভি দেখছিলাম, ওইখানে টিভি দেখছিলাম। আর বলে রাখা ভালো, বাসার বর্ণনাটা হচ্ছে মনে করেন একটা পাড়া আছে, ওই মানে ওই পাড়া থেকে ফুল আলাদা। মনে করেন এখানে আমাদের ভাইয়াদের বাসা থেকে 2 মিনিট হাঁটলে গান তো মনে করেন মেন পাড়া, যেই পাড়ার ভিতরে অনেক মানুষজন থাকে, অনেক বাড়িঘর আছে। মানে বলতে গেলে একবারে ভিন্ন টাইপের বাসা, মানে বাঁশঝাড় আছে, তারপরে হচ্ছে সাইডে 2টা কবর আছে। মানে বলতে গেলে অনেক ভয়ানক জায়গা একটা। তো ওখানে গেলে আমি শুধু মানে সন্ধ্যার আগে বাসায় ঢুকে যাই। তো বড় ভাই আছে, তো সাহস করে ওই দিন বেশি রাত পর্যন্ত বাইরে ছিলাম। তো বাসায় আসলাম, আসার পরে টিভি দেখছিলাম। টিভি দেখার সময় ভাই বলল আমি তো হচ্ছে মোবাইলটা রেখে আসছি রে, মানে ওই একটা আমাদের নানিদের বাসা ছিল, তো নানিদের বাসায় মোবাইলটা রেখে আসছে তাই বললো। তো ভাইয়া হচ্ছে তখন বাজে রাত 7টা থেকে 7:30 বাজে। তো ভাইয়া হচ্ছে চলে গেল মোবাইলটা আনতে। তো আমি আব্বু আর আম্মুর সাথে বসে টিভি দেখছিলাম ঘরে। তো ভাইয়া চলে গেল। তো ভাইয়া চলে যাওয়ার পরে আমরা টিভি দেখছিলাম। তো ভাইয়া চলে যাওয়ার আধা ঘন্টা
পেরিয়ে মানে অনেক সময়, প্রায় 1 ঘন্টা মতন সময় পেরিয়ে যাচ্ছে। তো আব্বু বলছে কোনো কি সমস্যা হলো নাকি, বাইরে গিয়ে দেখে আসি। তো আব্বু বাইরে বের হলো, বাইরে বের হওয়ার পরে দেখছে ওই ভাই হচ্ছে কাদার ভিতরে পুরো একবারে মানে অনেক ধস্তাধস্তি করেছে ভাইয়ের সাথে, এমন একটা মানে বিষয় হয়ে গেছে। তো ভাই সাকুটাকে জড়ায় ধরে আছে আর ভাইকে কেডা টান মারছে। তো ভাই এরকম সিচুয়েশনে আছে। তো আব্বু চিল্লাচিল্লি শুরু করছে। তো পরে আমরা বের হয়ে দেখছি এরকম অবস্থা। তো পরে অনেক কষ্ট করে ভাইরে বাসার ভিতর আনলো। তো বাসায় আনার পরে ভাইকে হচ্ছে গোসল দিল, মানে অনেক কাদা টাদা মেখে গেছিল, মানে একটা ধস্তাধস্তি হয়েছে। তো এই ঘটনায় পরে আসছে। তো ওরে গোসল করালো, গোসল করানোর পরে ওরে জিজ্ঞেস করলো কি হয়েছে। তো ভাই কোনো কথা বলতে পারছে না। তো আব্বু আয়াতুল কুরসি পরে ফু দিছে গায়ে, ফু দেওয়ার তৎক্ষণাৎই ও রেগে একবারে ফায়ার হয়ে গেছে। দিয়ে পরে বলছে, আব্বুরে বলছে বড় ভাই যে হচ্ছে তুই হচ্ছে আমার গায়ে ফু দিছস কে। এটা বলে রাখা ভালো, আমি মাইজাব্বারে আমি আব্বু বলে ডাকি। তো এখানে আপনারা একটু হয়েন না, তো আমার মাইজাব্বারে আমি আব্বু বলেই ডাকি। তো আব্বুরে বলছে যে তুই আমার গায়ে ফু দিলি কে। পরে আব্বুরে মানে আব্বুর সাথে একটা ধস্তাধস্তি হয়ে যাচ্ছে। তো পরে এটা হয়ে যাচ্ছে। তো পরে আব্বু হচ্ছে ওরে কষ্ট মষ্ট করে রাখার পরে আম্মুরে বলছে যে তুমি হচ্ছে করো হচ্ছে মানে ওই যে পাড়া আছে পাড়ার ভিতরে একজন মানে টুকটাক কবিরাজি করে, মানে অত ভালো কবিরাজি করে না। তো ওরে ডাকতে বলছে। তো আম্মু আবার একা যেতে ভয় পাচ্ছে। তো আম্মুর সাথে আমি গেলাম। তো সাঁকু টাকু পার হয়ে আমি কবিরাজকে ডেকে আনলাম। ডেকে আনার সময় দেখছি এখানে মানে কবিরাজ আমাদের সাথে আসছে। আসার পরে বাসায় দেখছি মানে বিরাট এক অবস্থা, মানে সবকিছু একবারে ভাঙ্গা চোরা। মনে করেন উঠানে স্যাঁতস্যাঁতে কাদা আছে, ওই কাদার ভিতরে অনেক ধস্তাধস্তি হয়েছে। তারপরে উৎসা থাকে, আমরা যেটা মানে উৎসা বলি, উৎসার ওইখানে মনে করেন বাঁশ আছে, বাঁশ দিয়ে খুঁটি করা আছে। তো ওই খুঁটি ভাঙ্গা দেখছি। পরে কোন রকম ভাবে দেখছি আব্বু গামছা দিয়ে ওরে পিসমোড়া ভাবে বেঁধে রাখছে। তো পরে ওই খুঁটিটাই ভেঙে ফেলছে ভাই। তো পিসমোড়া করে বেঁধে রাখছে। পরে ওই কবিরাজ আসলো, আসার পরে বলছে, জিজ্ঞেস করছে তুই কেডা। তো পরে ও কোনো কথাবার্তা বলছে না। দিয়ে পরে বলছে তুই কেডা। তো এরকম অনেক কথাবার্তা বলার পরে ওই মানে ভাইয়া ওই কবিরাজরে গালাগালি করছে, মানে আকাশটা ভাবে গালাগালি করছে যে তুই চলে যা। তো পরে ভাই ওই কবিরাজটা বলছে যে হচ্ছে শেষবারের মতন বলছে তুই কেডা বল, না হলে তোকে হচ্ছে আমি বোতল বন্দি করবো। তো তখন হচ্ছে তাও কিছু বলবে না। তো অনেকক্ষণ পরে বললো যে আমি এই 22 ঝাড়ের এখানে থাকি। তো বর্ষার সময় আসছে, আমি হচ্ছে ওইখানে বসে মাছ খাচ্ছিলাম, কাদার ভিতর বসে মাছ খাচ্ছিলাম। আর ওই হচ্ছে সাঁকুর উপর দিয়ে যাচ্ছিল, তখন আমার দিকে লাইট মারছে। আমি বিরক্ত হয়েছি, এই জন্য আমি ওকে ধরছি, ওকে আমি ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো। পরে এই কথা বলার পরে বাঁশটা ভেঙে উঠানের উপরে মানে স্যাঁতস্যাঁতে কাদা আছে, ওই কাদা তুলে ও খাতে লাগছে। আমার বড় ভাই কাদা তুলে খাচ্ছে। তো এই কাদা তুলে একসা খাচ্ছে। তো এই পর্যায়ে কবিরাজ পুরা মানে দেখে অবাক, কারণ ওই কবিরাজ অতটাও মনে করেন ভালো মানে কবিরাজ না, মানে জানে টুকটাক মানে বাচ্চা টাচ্চা মানে হলে ফুটো দেয় এরকম কবিরাজ। তো পরে ওটা দেখে ও থমকে গেছে। পরে ওরে হচ্ছে আমার বড় ভাইরে বললো যে ওরে সবাই মিলে ধরে বাঁধে রাখেন, আমার দ্বারা এটা সম্ভব না, আমি পারবো না। তো ওই রাত্রে আমার মামারে ফোন দিল, মামা আবার হচ্ছে সবকিছু জানার পরে একটা বড় কবিরাজ আনলো। তো কবিরাজ আনতে আনতে রাত 2টা বেজে গেছে। তো বড় কবিরাজ যখন বাড়িতে এসে পৌঁছায় তখন রাত 2টা বেজে গেছে। আর কবিরাজ আসার আগে এই সন্ধ্যার সময় থেকে পুরা ওই যে রাত 2টা পর্যন্ত যা হাল করছে এটা আমি নিজের চোখে দেখছি। আমি ভয়ে আমার লোম খাড়া হয়ে গেছে। ও দেখছি কাদা খাচ্ছে, এই সুইটি বেড়াছে। তো পরে বাইন্ধে রাখছে, পরে বাঁশ ভাঙ্গি ফেল দিবে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। তো পরে ওই ভাই বেঁধে রাখার অবস্থা একটু শান্ত আছে। পরে কবিরাজ যখন বাড়িতে পা রেখেছে, বড় কবিরাজ যখন বাড়িতে পা রেখেছে, তখন এই কবিরাজকে আবার গালি দিতে লেগেছে, মানে আকাশটা ভাবে গালি গালাজ করছে। পরে ওই কবিরাজ আসলো, আসার পরে মানে আব্বুরে বললো যে 2টা মোমবাতি আনেন, আর হচ্ছে মিষ্টি, যে কোনো ধরনের মিষ্টি 1 বা 2 কেজি আনেন। তো পরে আব্বু হচ্ছে ওইখানে ওই পাড়ার ভিতরে একটা দোকান ছিল, মানে বাড়ির সাথে দোকান। তো ওই বাড়িওয়ালা আবার হচ্ছে আমাদের রিলেটিভ হয়। তো ওই বাড়িওয়ালাকে সব মানে জানানোর পরে মানে
আসলে কি মানে এই ঘটনাটা ঘটে গেছে পাড়ার বেশির মানুষ জানে না, কারণ আমাদের বাড়িটা বলে রাখছি যে আমাদের বাড়ি থেকে ওই ইসে যাতে মনে করেন আরো 5-6 মিনিট মানে 2 মিনিট মতন লাগে, আগে বলছে। তো পরে জন্য ওরা কেউ জানে না। দিয়ে পরে ওরা জানার পরে ওই বাড়ির থেকে ওই দোকান থেকে মোমবাতি নিছে 2টা, নেওয়ার পরে হচ্ছে ইয়ে করছে, ওই মিষ্টি তো এখন এই রাত্রে পাওয়া যাবে না, তো আমাদের নানির বাড়ির পাশে ওই হচ্ছে মিষ্টি তৈরি করে, জিলাপি মিষ্টি এগুলা সব তৈরি করে একটা মানে ফ্যাক্টরির মতন আছে ছোটখাটো মানে বাড়ির। তো ওই বাড়িতে যাওয়ার পরে আব্বু হচ্ছে বললো যে মিষ্টি আসে নাকি, পরে বলছে হ্যাঁ মিষ্টি তো আসে। তো মিষ্টি ওইখান থেকে আনলো, আনার পরে আব্বু বাসায় আসলো, আসার পরে কবিরাজ রিচুয়াল শুরু করলো, বান্দা থেকে সরিয়ে দিল, তারপরে একটা বৃত্ত আঁকলো। যাই হোক কিছু দিয়ে একটা বৃত্ত তৈরি করছে, তখন আমার অনেক আগের ঘটনা তো আমার মনে নাই। তো ওই বৃত্তর ভিতরে ওরে বসালো, বসানোর পরে বলছে যে তুই কেটা, তো পরে বলছে যে আমি এই যে যে এরকম এরকম লাইট মারছে আমার দিকে, এরকম এরকম করছে, ওকে আমি ছাড়বো না। পরে বলছে না তুই হচ্ছে এরে ছেড়ে চলে যা, না ছাড়া তোকে আমি বোতল বন্দি করবো, এরকম হাবিজাবি অনেক বলার পরে তো পরে এক পর্যায়ে সে রাজি হয়। তো পরে বলছে কি যে তুই এ ছেলেটাকে তো মনে করে বলছিলাম যে কাদা খাইছে, তো পরে ওই জায়গাটা পুরা মানে গর্ত করে ফেলছে, এত পরিমাণ কাদা খাইছে। তো পরে কবিরাজ বলছে তুই এত কাদা খাইছিস, আরে তুই এরকম ছেলেটা মরে যত কাট্ট মানে যদি এরকম কাদা খাচ্ছে ছেলেটা তো মরে যাবে। পরে বলছে আমাকেও বিরক্ত করছে, ওকে আমি মারতে চাইছি, এই জন্য আমি কাদা খাচ্ছিলাম। তো পরে কবিরাজ একটা পানির সাথে একটা কি পানি পড়লো, আর ভিতরে একটা কি একটা গাছের মতন দিল, পরে এটা মানে ওই ভাইরে খাওয়াই দিল। তো ওই ভাই এমন বমি করলো, বমি করতে করতে মনে করেন ভিতরে যত কাদা ছিল বমির সাথে মনে করেন কাদা বের হয়ে আসলো। পরে এটা দেখে তো মনে করেন আমি তো তখন বাচ্চা ছেলে, ক্লাস 5-এ পড়ি, তো এটা দেখার পরে আমি অনেক ভয় পাইছি যে ভিতর থেকে কাদা বের হচ্ছে, কাদা খাইছে, তো মানে মানে বিশাল একটা সিচুয়েশন। তো পরে ওই ভাই হচ্ছে ওই ভাইরে মানে ওই বমি করার পরে কাদা টাদা সব বের হয়ে গেল। পরে ওই কবিরাজ বললো যে এবার তুই চলে যা। তারপরে বলছে যে আমি চলে যাব, আমাকে মিষ্টি খাইতে দে, এই আমারে মাছ খাইতে দেয়নি, তোর আমারে মিষ্টি খাইতে দে, আমি চলে যাব। তারপরে আব্বু 2 কেজি মিষ্টি আনছিল, ওই মিষ্টি মানে এক পর্যায়ে মানে একসাথে 5-6টা করে মিষ্টি মুখে দিয়ে ওই মানে ভাই খাচ্ছিল, 5 থেকে 6টা মিষ্টি একসাথে মুখে দিয়ে খাই মানে 1 মিনিটের মধ্যে 2 কেজি মিষ্টি শেষ করে ফেলছে। শেষ করার পরে ওই মিষ্টি খেয়ে চলে গেল, ও মানে চলে গেছে। তো পরে চলে যাওয়ার আগে কবিরাজ বলছে যে তুই তো চলে যাবি, প্রমাণ কি? পরে বলছে তোরা যে সাঁকুতে যাওয়া আসা করিস সেই সাঁকুর উপর আমি উল্টে থুয়ে চলে যাব। দিয়ে পরে হচ্ছে ওই জিনটা চলে গেল। তো পরে হচ্ছে আব্বু আর হচ্ছে ওই কবিরাজ বাইরে আসলো, আর আমি আর আম্মু হচ্ছে ওই ভাইয়ের কাছে ছিলাম। তো হচ্ছে বাইরে যাই দেখছে হচ্ছে পুরা সাঁকু উল্টানো, মানে সাঁকু এখান থেকে মনে করেন অনেক বড়ই হবে, মানে বৃষ্টির পানিতে লোড হয়ে গেছে, তো সাঁকুতে যাওয়া আসা করে সাঁকু পুরা উল্টানো, পুরা উল্টে ছুঁয়ে দিছে। এটা আমি সকালবেলায় দেখছি। তো পরে ওই ভাইয়ের মনে করেন জ্ঞান ফিরে নাই, পরে একদিন পর জ্ঞান ফিরছে। পরে জিজ্ঞেস করলো আব্বু যে তোর কি হয়েছিল, তুই কোন জায়গায় লাইট মারছিলি? পরে বলছে যে নানিদের বাসায় থেকে আমি মোবাইলটা নিয়ে ফিরছিলাম, তো আমি ফিরার পথে মনে করেন বাটন ফোন, তো বাটন ফোনে মনে করেন হচ্ছে অত আলো থাকে না, এই জন্য আমি নানির থেকে একটা লাইট আনলাম। তো ওই লাইটটা নিয়ে আমি আসছিলাম, তো সুন্দরভাবে নানিদের বাসা তরিক আমাদের যে পাড়া আছে ওই পাড়াটা আমি পার করলাম। তো পরে আমাদের সাঁকুর উপরে আমি উঠলাম, ওঠার সময় দেখছি নিচে অনেক মাছ খেলছে। তো পরে আমার আবার মাছ ধরার একটু ইচ্ছা আছে, তো এই জন্য আমি লাইট মেরে নিচে মাছ দেখতেছি কোন জায়গায় মাছ আছে না নাই, এসব দেখছি। দেখতে দেখতে একটু দূরে একটা শিমল গাছ আছে, মরা শিমল গাছ, ওই শিমল গাছের গোড়ায় মানে জোরে থপ থপ করছে। তারপরে ভাবলাম যে ওইদিকে বড় মাছ, একটু লাইট মারি। লাইট মারার পরে আমি যে দৃশ্য দেখি বাবা, ওই যেটা দেখছি বড় একটা কালো জিনিস মাছ ধরে ধরে খাচ্ছে। পরে আমি লাইট মারছি ওইদিকে, মারার পরে আমার আর দেহ কোনো কাজ করছে না। ওইটা দেখার পরে আমি একটু লড়তেও পারছি না, এত পরিমাণ আমি ভয় পেয়ে গেছি। তো পরে লাইট যখন মানে লাইট মারছে ওইটা আমার দিকে এক ধেয়ে চলে আসলো, আসার পরে আমাকে মানে ঘাট ধরে কাদার ভিতরে মানে ঘাট খুশে দিছে। তো এরকম মানে কাদার ভিতরে আমাকে মানে ডুবি ফেল দিবে এরকম সিচুয়েশন। তো আমি মানে শরীরে যত জোর আছে জোরটা খাটিয়ে আমি বাঁচার চেষ্টা করছি। পরে আমি সাঁকুটা জড়িয়ে ধরে আসি, আর আমার পা ধরে ও টাইনে আমারে হচ্ছে পানির দিকে, গভীর পানি যেদিকে আছে ওইদিকে নিয়ে যাবে। তো ওই যেদিকে 1 হাঁটু পানি ছিল যেখানে সাঁকু, ওইখানে আমার সাথে এরকম ধস্তাধস্তি হচ্ছে, পরে আমাকে মেরে ফেলবে এরকম একটা পর্যায়ে
আপনি চলে আসলেন, আপনি আসার পরে আমাকে এখানে তুললেন, ওই জিনিসটা আমার পা ছেড়ে দিল। পা ছাড়ার পরে মানে কি হলো আমার কিছু বুঝতে পারলাম না। ঘরের ভিতরে আপনি খালি জিজ্ঞেস করলেন যে তোর কি হয়েছে, তখন থেকে আমার আর কিছু মনে নাই। পরে আমি এই যে জ্ঞান ফিরলো, এই অবস্থায় আছি। তো এই ছিল রাসেল ভাই ঘটনা, আশা করি ভালো লাগবে। তো আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমার বন্ধু আছে, আমার বন্ধু রাকেশের সাথে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনা। তো এই মানে ওই ঘটনাটা মানে এর থেকেও অনেক ভয়ানক। মানে ওই বন্ধু এখনো মানে ভূত.com শুনেছে। তো ওই বন্ধু সাথে ঘটে যাওয়া ঘটনাটা, এটা যদি সিলেক্ট হয় আমি ইনশাল্লাহ পাঠাবো। আর আরেকটা ঘটনাও আছে, এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া। আমার মনে কর আমার আসল পিতা মানে আমার মাইজাব্বা না, আমার মাইজাব্বারে আমি বাবা বলি ছোটকাল থেকে। তো আমার যে মানে পিতা, আমার ওই পিতার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা আছে। মানে এত পরিমাণ ভয়ানক ঘটনা যে এখনো আমার বাবা সিআইডি দেখলে মানে ভয় করে। এর মানে যদি আমরা সিআইডি দেখি বাসায়, তো বাবা এসে বলে যে কি দেখছিস, চেঞ্জ করে, এরকম ঘটনা। তো শুনেছি নাকি বাবা একটা হুজুরের সাথে ঘুমাতো, এটা 90 দশকের ঘটনা, হুজুরের সাথে ঘুমাইতো, তো কি কি দেখেছে এরকম ঘটনা। তো আমি আম্মুকে জিজ্ঞেস করে ঘটনাটা ফুল মানে রিসিভ করবো আম্মুর থেকে। পরে যদি ঘটনাটা সেরকম ভয়ানক হয় তো আমি ইনশাআল্লাহ শেয়ার করব। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।